স্বামী আর ৯ বছরের মেয়েকে নিয়ে প্রিয়ার ছোট্ট সুখের সংসারের পাশাপাশি সে একটা চাকরি খোঁজার চেষ্টা করছে। স্বামী স্ত্রী দুজন মিলে আয় করলে হয়তো নিজেদের জন্য একটা বাড়ি বানাতে পারবে। তবে আপাতত সংসার ছাড়া আর কোনো কাজ না থাকায় আশেপাশে বাসায় উকিঝুঁকি দেওয়া আর আড়ি পেতেই প্রিয়ার সময় কেটে যাচ্ছিল। কিন্তু টুইস্ট আসে তখনই যখন এক সকালে প্রিয়ার পাশের বাসাতেই নতুন ভাড়াটিয়া আসে। তাদের বাসায় লোকজন বলতে শুধুমাত্র মা আর ছেলে আছে। হঠাৎই এক সন্ধ্যায় ছেলেটার মা কোথায় যেন চলে যায়, আর ছেলেটা তারপর থেকে সবাইকে বলে বেড়ায় তার মায়ের নাকি ভুলে যাওয়ার রোগ আছে। সবাই বিশ্বাস করলেও ওই মহিলার যে মানসিক সমস্যা আছে প্রিয়া সেটা কিছুতেই বিশ্বাস করে না, কারণ সে ওই মহিলাকে স্বাভাবিকভাবে প্রতিদিনের কাজ করতে দেখেছে। প্রিয়াও নাছোড়বান্দা, সে ঠিক করে যেভাবেই হোক ওই মা আর ছেলের রহস্য বের করেই ছাড়বে। গোয়েন্দার মতো প্রিয়াও শুরু করে চুল চেরা এক তদন্ত। তবে শেষে যে রহস্য বের হয় সেটা কেউ কখনো ভাবেইনি। এমনই সাসপেন্স, টুইস্ট আর থ্রিলে ভরা মার্ডার মিস্ট্রির গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভি সূক্ষ্ম দর্শিনী, যার অর্থ মাইক্রোস্কোপ। জিসান নামের এক ফার্মাসিস্টের অফিসে প্রিয়া একটা ভুয়া জব এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট বানাচ্ছে। প্রিয়ার বান্ধবী জেসনা প্রিয়ার জব এক্সপিরিয়েন্সের জায়গায় 2 বছর লিখলে প্রিয়া বলে, আরে 4 বছর লিখো। ইন্টারভিউর সময় ওরা কল দিলে আমি তোমার নম্বর দিয়ে দিব, তুমি ম্যানেজ করে নিও। তখনই কারের অ্যালার্ম শুনে প্রিয়া নিচেটা দেখে কে যেন তার গাড়ির পেছনের হেডলাইট ভেঙে দিয়েছে। পরের দিন সকালে প্রিয়ার বাসায় তার স্বামী অ্যান্থনি মেয়ের জন্য মিল্কশেক বানাচ্ছে। অ্যান্থনি ব্যাংকের লোন সেকশনে জব করে। ক্লায়েন্টের সাথে কথা বলার সময় দুধ বুতলে পড়লে অ্যান্থনি দৌড়ে এসে চুলানি ভাই। টেবিলে এসে প্রিয়া তার মেয়ে ক্যানিকে জিজ্ঞেস করে, তুমি মিল্কশেক খাচ্ছ না কেন? তিনি জানায়, আজ মিল্কশেক কেমন জানি পাঁচে পাঁচে লাগছে। প্রিয়া বলে, তাহলে তোমার বাবাকেই জিজ্ঞেস করো। অ্যান্থনি বলে, আজকের দুধটা তেমন ক্রিমি না। প্রিয়া বলে, আমার সাথে জানাকি করে লাভ নেই, বাসন ধুয়ে রাখেও তুমি চুলা মুছতে ভুলে গেছো। অ্যান্থনি ক্যানিকে নিয়ে বাসা থেকে বের হয়ে গেলে তখনই পাশের বাসায় স্টেফি রাস্তায় এসে প্রিয়াকে বলে, আজ আমার ইন্টারভিউ, দোয়া করবে। স্টেফি চলে যেতেই প্রিয়া এক দৌড়ে বাসার ভিতরে এসে রেডি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। তাড়াহুড়া করে একটা অফিসে এসে রিসিপশনে সিভি জমা দিলেই মেয়েটা বলে, আপনি ওখানে গিয়ে বসুন, সময় হলেই ডাকবো। প্রিয়া পাশে তাকিয়ে দেখে স্টেফি সোফায় বসে তার দিকেই তাকিয়ে আছে। প্রিয়া তার পাশে এসে বসতেই স্টেফি জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? এই চাকরিতে অ্যাপ্লাই করতে হলে তো 3 বছরের অভিজ্ঞতা লাগবে। প্রিয়া বলে, আমি একটা ভুয়া এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট বানিয়েছি, আসলে বাসায় থাকতে থাকতে আমি বোর হয়ে গেছি, আমিও চাকরি করব। ইন্টারভিউ শেষে প্রিয়া আর স্টেফি একসাথে বাসায় ফেরার সময় দেখে তাদের এলাকায় নতুন একটা ভাড়াটিয়া এসেছে। দুপুরে রান্নার সময় প্রিয়া জানালা দিয়ে দেখে সামনের বাসা নতুন ভাড়াটিয়া লোকটা দেওয়ালের উপর দাঁড়িয়ে বিয়ালের দিকে একটা ইট তাক করে আছে। এই লোকটার নাম ম্যানুয়েল। প্রিয়া কিছু বলার আগেই ম্যানুয়েল ইট মেরে বিয়াটাকে তাড়িয়ে দেয়। রাতে অ্যান্থনি প্রিয়াকে বলে, আমাদের এই ভাড়া বাসা বাদ দিয়ে নিজেদের একটা বাসা দরকার। প্রিয়া বলে, এই জন্যই তো আমি একটা চাকরি খুঁজছি। পরের দিন সকালে রান্নার সময় প্রিয়া খেয়াল করে সামনের বাসায় চার্চের ফাদার এসেছে, হয়তো নতুন বাসায় উঠেছে তাই ফাদার দোয়া করতে এসেছে। প্রিয়া রান্না করে জানালা দিয়ে সামনের বাসার পুরোটাই দেখা যায়। কিছুক্ষণ পর প্রিয়া বাসার পেছনের দিকের গাছের কাই পাতা নিতে আসে দেখে সামনের বাসার বাগানে এক বৃদ্ধ মহিলা হাঁটাহাঁটি করছে। ম্যানুয়েল বাসা থেকে বের হয়ে দেখে প্রতিবেশী কৃষ্ণা ফুল গাছে পানি দিচ্ছে। ম্যানুয়েল এগিয়ে গেলে কৃষ্ণা বলে, সেই ছোটবেলায় তুমি এখান থেকে চলে গেছো, আমি তো ভেবেছিলাম আর হয়তো দেখা হবে না। কৃষ্ণা স্ত্রী বলে, বাসা ঠিক করতে দেখে আমি ভেবেছিলাম নতুন ভাড়াটিয়া আসবে। ম্যানুয়েল বলে, আসলে মা অসুস্থ হওয়ার পরে সেই সিদ্ধান্ত নেয় এই বাসাতেই থাকবে, তাছাড়া এখান থেকে শহর আর হাসপাতাল দুটোই কাছে। কৃষ্ণা স্ত্রী ঘরের দিকে গেলে কৃষ্ণা বলে, নিশ্চয়ই এখন হোয়াটসঅ্যাপ গ্রুপে কথা বলবে। এই এলাকার সব বাসার মেয়েদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। ম্যানুয়েলের পরিবার বাদে বাকি সব পরিবারের মহিলাই এই গ্রুপে অ্যাড আছে। নিজেরা সারাদিন কি করলো, আশেপাশে কি হচ্ছে, সবকিছুর আপডেট এই গ্রুপে আছে। জয়া আন্টি সবাইকে বলে, শহরে যে বড় বেকারিটা আছে ওটা ম্যানুয়েলদের। ম্যানুয়েলের বাবা ঘরের ভেতরে বেকারি শুরু করেছিল, দিনে দিনে সেই বেকারি আজ অনেক বড় হয়েছে। ম্যানুয়েলের বাবা মারা গেলেও ম্যানুয়েল বেকারি চালু রাখে। এরপর সে আমাদের শহরেও একটা ব্রাঞ্চ ওপেন করে, সেটা খুব ভালো, এমনকি ওর হাসিও বাচ্চাদের মতো। স্টেফি অফিসে যাওয়ার জন্য বের হয়ে দেখে গেটের সামনে ম্যানুয়েল আর কৃষ্ণা দাঁড়িয়ে আছে। ম্যানুয়েল জিজ্ঞেস করে, এটা কি আপনার ছেলের স্ত্রী? কৃষ্ণা বলে, ওর নাম স্টেফি, এখানেই ভাড়া থাকে। জয়া আন্টি গ্রুপে বলে, ম্যানুয়েল ছাড়াও ওদের একটা মেয়ে আছে, সে নিউজিল্যান্ডে থাকে। গ্রুপে ছবি পেয়ে প্রিয়া জুম করে ম্যানুয়েলের বড় বোন ডায়নার ছবি দেখে। রাতে প্রিয়ার পরিবার সবার সাথে পরিচিত হতে ম্যানুয়েলের বাসায় আসে। অ্যান্থনি ম্যানুয়েলকে বলে, আমরা কিছু বন্ধুরা মিলে একটা অর্গানিক রেস্টুরেন্ট দেওয়ার
যাওয়ার প্ল্যান করছি। ম্যানুয়েল বলে অর্গানিক বলে এখন যা হচ্ছে তার বেশিরভাগই ফেক। প্রিয়া বলে আমিও অ্যান্থনিকে এটাই বলছি, অর্গানিক না করে অরিজিনাল কিছু করো। সবাই কথা বলার সময় প্রিয়া খেয়াল করে ক্যানি আলমারি থেকে একটা পুতুল নেওয়ার চেষ্টা করছে। প্রিয়া এগিয়ে এসে ক্যানিকে পুতুল নিতে নিষেধ করে। তখনই প্রিয়া খেয়াল করে ম্যানুয়েলের মা বিছানায় বসে আছে। প্রিয়া ম্যানুয়েলকে বলে আপনার মা মনে হয় ঘুম থেকে উঠে গেছে। ম্যানুয়েল ঘরের ভিতরে এসে লাইট জ্বালিয়ে তার মা গ্রেসিকে বলে ওরা আমাদের প্রতিবেশী, আমাদের সাথে পরিচিত হতে এসেছে। ম্যানুয়েল সবার সাথে পরিচয় করিয়ে দিয়ে গ্রেসিকে ওষুধ দিতে যায়। ডাইনিং রুমে এসে প্রিয়া অ্যান্থনিকে বলে আমরা কি চলে যাবো? অ্যান্থনি বলে দাঁড়াও, আগে ম্যানুয়েল আসো। ডাইনিং রুমে বসে প্রিয়া খেয়াল করে ম্যানুয়েল খুব যত্ন করে তার মাকে ওষুধ খাইয়ে দিচ্ছে। কিছুক্ষণ পর ম্যানুয়েল এসে বলে মাকে একদম সময় মতো ওষুধ দিতে হয়। প্রিয়া খেয়াল করে গ্রেসি আবারও উঠে বসেছে। পরের দিন সকালে প্রিয়া আসমা আর সুলকে নিয়ে পরীক্ষা দিতে যাওয়ার জন্য তাড়াহুড়া করে বেরিয়ে যায়। ওরা চলে যেতেই ম্যানুয়েল তাড়াতাড়ি বাসার পেছনে এসে একটা গামছা ছিঁড়ে লাঠির মাথায় বাঁধে। এরপর বাসার পেছনে জঙ্গলে এসে বেশ কিছুক্ষণ কিছু একটা মাপঝোপ করে লাঠিটা পুঁতে দিয়ে এসে আশেপাশে একবার দেখে নেয়। লাঠিটা পুঁতে অন্য একটা বাসার দেওয়ালে টপকে সেই বাসার ছাদে উঠে দেখে লাঠিটা ঠিকমতো দেখা যাচ্ছে কিনা। ছাদ থেকে নেমে সিলির বাসায় গিয়ে বলে আপনাদের পানির পাইপ একটু দরকার, গাড়ি ওয়াশ করবো। সিলি পানির পাইপ আনতে গেলে ম্যানুয়েল উঠানে দাঁড়িয়ে দেখে লাঠিটা সেখান থেকে দেখা যাচ্ছে কিনা। গাড়ি ওয়াশ করার সময় খেয়াল করে স্টেফি বাসা থেকে বের হচ্ছে। তাকে দেখে গাড়ি ওয়াশ করা বাদ দিয়ে ম্যানুয়েল গাড়ি নিয়ে বাস স্ট্যান্ডে আসে। স্টেফির সামনে গাড়ি থামিয়ে বলে তুমি কি শহরের দিকে যাবে? আমিও ওই দিকেই যাচ্ছি, সমস্যা না থাকলে আমার সাথে যেতে পারো। এই স্টেফি কিছুটা ইতস্তত করে ম্যানুয়েলের গাড়িতে উঠে পড়ে। স্টেফি গাড়িতে উঠলেই ম্যানুয়েল বলে তুমি তো ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করো, আমি কি তোমাকে সেখানেই নামিয়ে দিব? স্টেফি বেশ অবাক হয়ে জিজ্ঞেস করে আপনি জানলেন কিভাবে? ম্যানুয়েল বলে তোমার ফেসবুক প্রোফাইলে দেখেছি। স্টেফি বেশ রেগে বলে কিন্তু আপনি তোমার ফ্রেন্ড লিস্টেই নেই, তাহলে সব দেখলেন কিভাবে? ম্যানুয়েল বলে ফ্রেন্ড লিস্টে না থাকলেও প্রোফাইল দেখা যায়। স্টেফি ক্ষমা চেয়ে বলে আসলে আমি সিঙ্গেল মাদার, তাই ফেসবুকে অনেক কিছু সহ্য করতে হয়, সে কারণে রেগে গিয়েছিলাম। ম্যানুয়েল বলে একজন স্ট্রং মহিলা কখনোই ক্ষমা চায় না। কথাটা স্টেফির বেশ ভালো লাগলে সে মুচকি হেসে বলে প্রোফাইল দেখেও ফ্রেন্ড রিকোয়েস্ট দেননি কেন? ম্যানুয়েল লজ্জা পেয়ে বলে এখন তো পাঠাতে পারি, তাই না? রান্না করার সময় প্রিয়া খেয়াল করে ম্যানুয়েলদের পানির ট্যাঙ্কি ভরে গিয়ে ছাদ থেকে পানি পড়ছে। প্রিয়া বাইরে এসে ম্যানুয়েলের মা গ্রেসিকে বলে পানি বন্ধ হবে না? পানি পড়ার শব্দে আপনি বিরক্ত হচ্ছেন তাই না? আপনি চাইলে আমার সাথে গল্প করতে পারেন। কিন্তু গ্রেসি কোনো জবাব না দিয়েই চলে যায়। ম্যানুয়েলকে ফিরে আসতে দেখে প্রিয়া ঘরের ভিতরে চলে আসে। ম্যানুয়েল ঘরে এসে দেখে গ্রেসি টিভি দেখছে। ডাইনিং এর পর্দাটা সরানো। ম্যানুয়েল জানলার সামনে এসে আশপাশটা একবার দেখে নিয়ে পর্দা টেনে দেয়। রাতে এই এলাকার সবার ফেসবুক প্রোফাইল ঘেটে ঘেটে কি যেন সব নোট করতে থাকে। পরের দিন সকালে ম্যানুয়েল ঘুম থেকে উঠে দেখে স্টোর রুমের ছাদে একটা গুইসাপ ঘুরে বেড়াচ্ছে। গুইসাপটা দেখে সে বেশ খুশি হয়ে তাকিয়ে থাকে। প্রিয়া কারি পাতা নিতে এসে দেখে কি যেন গাছটা ভেঙে দিয়েছে আর ম্যানুয়েল একটা গুইসাপ মেরে সেটা নিয়ে বাসায় যাচ্ছে। রাতে গুইসাপটার বারবিকিউ করে এলাকার সবাইকে দাওয়াত দেয়। চুলু বারবিকিউর গন্ধ পেয়ে প্রিয়াকে বলে গন্ধ তো ভালোই লাগছে, চলো আমরাও যাই। প্রিয়া বলে আমি সকালে দেখেছি ম্যানুয়েল কিছু একটা মেরে বাসায় নিয়ে যাচ্ছে, গুইসাপের মতোই তো মনে হলো। আসমা বলে আরে না, আমার স্বামী আজমল এসব পছন্দ করে না। এদিকে আজমল গোস্ত খেতে খেতে বলে গরুর গোস্ত তো ভালোই বারবিকিউ হয়েছে, আসমার একটু দিয়ে আসি। আসমার হাতের বিফ রাইস বেশ মজার, তবে তোমার বারবিকিউর স্বাদটা একদম ভিন্ন। ম্যানুয়েল আজমলকে বলে তাহলে একদিন সবাইকে দাওয়াত দাও, আমিও দেখি আসমা কেমন বিফ রাইস রান্না করে। অ্যান্টনি আজমলকে বলে এই মাসের শেষেই তো তোমার মেয়ে জন্মদিন, সেদিনই না হয় একটা আয়োজন করো। ম্যানুয়েল থমাসকে ড্রিঙ্কস করতে বললে থমাস বলে আমার ফুসফুসের সমস্যা আছে তাই ড্রিঙ্কস করি না। ম্যানুয়েল বলে আমি শুনেছি গুইসাপ ফুসফুসের জন্য অনেক ভালো। থমাস বলে কিন্তু গুইসাপ কোথায় পাবো? অনেক চিকিৎসার পরও ভালো না হলে আমি চার্চে গিয়ে দোয়া করি, এরপর থেকে কিছু সুস্থ হলে প্রতি মঙ্গলবার চার্চে গিয়ে দোয়া করি। ম্যানুয়েল বলে তাহলে আমিও এই মঙ্গলবার মাকে নিয়ে চার্চে যাব। থমাস ম্যানুয়েলকে জিজ্ঞেস করে তা তুমি খাচ্ছ না কেন? ম্যানুয়েল বলে আমি আসলে উপোস রেখেছি, আপনারা খেয়ে নিন। পরদিন সকালে ম্যানুয়েল একজনকে কলিগ প্রিয়ার বাসার ছবি দেখিয়ে বলে আমি ওদের বাসার ছাদ থেকে দেখেছি, লাঠিটা দেখা যায় না, কিন্তু সিলি চাচির বাসা থেকে লাঠি পুঁতে রাখা জায়গাটা স্পষ্ট দেখা যায়। থমাস এই জাতিকে নিয়ে প্রতি মঙ্গলবার চার্চে যায়। তাদের ফিরতে দুপুর 2টা বাজে। এই সময়টা শুধুমাত্র প্রিয়া বাসায় থাকে, তাই যা করার এই মঙ্গলবারেই করতে হবে। বৃদ্ধ লোকটা বলে দিনের বেলায় এই কাজটা করা অনেক বিপজ্জনক, যে কোনো সময় মানুষ দেখে ফেলতে পারে। আমার মনে হয় রাতেই কাজটা করতে হবে, নয়তো কেউ দেখে ফেললে সব শেষ হয়ে যাবে। ম্যানুয়েল জানায় তার মতো কাজ করতে হলে একটু রিস্ক তো নিতেই হবে। এই বৃদ্ধ লোকটার নাম রয়, সে সম্পর্কে ম্যানুয়েলের মামা। রয় বলে এই জন্যই বলছি আমার প্ল্যান মতো কাজ করো, আমার প্ল্যানের রিস্ক অনেক কম। তখন এই পাশ থেকে একজন লোক বলে না না, ম্যানুয়েলের প্ল্যানটাই একদম পারফেক্ট। এই লোকটার নাম ডক্টর জন, সে রয়ের ছেলে মানে ম্যানুয়েলের মামাতো ভাই। তবে এদের একে অপরের সাথে কি সম্পর্ক সেটা এখনো অজানা, তবে এরা কি নিয়ে যে প্ল্যান করছে সেটা এখনো অজানা। অপরদিকে অ্যান্থনির অফিসে আজ মিটিং। অ্যান্থনি প্রমোশন দিয়ে কোচবিহার
অফিসের হেড বানানো হয়। প্রিয়া ক্যানিকে নিয়ে সুইমিং ক্লাসে এসেছে। তখনই অফিস থেকে কল দিয়ে বলে আপনি ইন্টারভিউতে সিলেক্ট হয়েছেন। প্রিয়া খুশিতে জোরে একটা চিৎকার দিলে হোয়াটসঅ্যাপ গ্রুপে স্টেফি মেসেজ করে বলে সেও ইন্টারভিউতে সিলেক্ট হয়ে গেছে। প্রিয়া স্টেফিকে জানানোর জন্য গ্রুপে মেসেজ করে বলে আমিও ইন্টারভিউতে সিলেক্ট হয়েছি, ভাবছি আমাদের অ্যানিভার্সারি আর ইন্টারভিউ পাসের জন্য এই মাসের 19 তারিখে পার্টি দিব। স্টেফি তখন ম্যানুয়ালের সাথে তার বেকারিতে বসে কথা বলছে। সে 19 তারিখে প্রিয়ার পার্টির কথা ম্যানুয়ালকে জানিয়ে দেয়। স্টেফি চলে যাওয়ার সময় ম্যানুয়াল এগিয়ে এসে দরজা খুলে দেয়। স্টেফি চলে যেতেই ম্যানুয়াল রয়কে কল করে বলে ডেট ফিক্স করে ফেলেছি, সামনে অ্যানিভার্সারি পার্টি, তাই প্রিয়া আর অ্যান্থনি পুরো বাসা পরিষ্কার করতে শুরু করে। এদিকে জন বড় একটা পানির ট্যাঙ্কি নিয়ে একটা কারখানায় আসে। কিছুক্ষণ কিছু কেমিক্যাল আর আরো কি নিয়ে যেন ম্যানুয়াল আর রয় কারখানায় আসে। রয় ম্যানুয়ালকে জিজ্ঞেস করে জন কি বলছে, কিছু বুঝতে পারছো? ম্যানুয়াল বলে আরে ও তো লন্ডনে পড়ালেখা করেছে, নিশ্চয়ই সব পারফেক্ট হবে। রাতে প্রিয়া আর অ্যান্থনি ম্যানুয়ালের বেকারিতে তাদের অ্যানিভার্সারি উপলক্ষে কেক নিতে আসে। প্রিয়া ম্যানুয়ালকে বলে কাল আন্টিকে নিয়ে আমাদের বাসায় চলে আসবেন। পরের দিন সন্ধ্যায় সবাই প্রিয়ার বাসায় অ্যানিভার্সারি পার্টিতে আসে। এলাকার সবাই যখন গল্প করছে তখন স্টেফি এক পাশে দাঁড়িয়ে ম্যানুয়ালকে মেসেজ করে বলে পার্টিতে আসবে না। ম্যানুয়াল তার বাসায় বের হইতে দাঁড়িয়ে প্রিয়ার বাসায় নজর রাখছে। স্টেফির মেসেজ পেতেই সে রয়কে কল করে বলে প্ল্যান মোতাবেক কাজ শুরু করেন। কল কেটেই ওয়াশরুমে এসে বাথটাবের কল ছেড়ে দিয়ে ঘরে এসে আলমারির সব কাপড় চোপড় এলোমেলো করে বিছানার উপর রাখে। টেবিলটা টেনে এনে সুইচ বোর্ডের সামনে এনে একটা শাড়ি টেবিলের উপর রেখে স্ত্রী অন করে দেয়। এরপর গিফটের বক্স হাতে নিয়ে ফিটফাট হয়ে প্রিয়ার বাসায় চলে আসে। প্রিয়া ম্যানুয়ালকে জিজ্ঞেস করে আন্টিকে নিয়ে আসেন না কেন? ম্যানুয়াল বলে মা তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে। কিছুক্ষণ পর প্রিয়া আর অ্যান্থনি কেক কাটে। কেকের একটা পিস নিয়ে অ্যান্থনিকে খাইয়ে দেওয়ার সময় প্রিয়া কিছু একটা দেখে বেশ ঘাবড়ে যায়। প্রিয়া ইশারা করলে সবাই পাশে তাকিয়ে দেখে ম্যানুয়ালের বাসায় আগুন ধরে গেছে। সবাই বাসায় গিয়ে ম্যানুয়ালের মাকে না পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ একটা টিম আর এলাকাবাসীকে নিয়ে পুরো জঙ্গল খুঁজতে শুরু করে। ইন্সপেক্টর সুহাস ম্যানুয়ালের বাসায় এসে দেখে আলমারির সবকিছু এলোমেলো। ম্যানুয়াল সুহাসকে বলে আমরা সবাই প্রতিবেশীর বাসায় একটা পার্টিতে গিয়েছিলাম। মা প্রতিদিন তাড়াতাড়ি ঘুমিয়ে গেলে আমি ভেবেছিলাম তাড়াতাড়ি গিয়ে ফিরে আসবো। সুহাস জিজ্ঞেস করে আপনার মা কি এর আগে কখনো হারিয়ে গিয়েছিল? ম্যানুয়াল বলে না। সুহাস জিজ্ঞেস করে আপনার পরিচিত সবার বাসায় খোঁজ করেছেন? ম্যানুয়াল বলে হ্যাঁ, আমি সবার কাছেই খোঁজ নিয়েছি। সুহাস বলে আমরা খোঁজ করছি, কোনো খবর পেলে আপনাকে জানাবো। শহরের সব জায়গায় পুলিশের একটা টিম গ্রেসিকে খুঁজতে শুরু করে। জুনিয়র অফিসার এসে সুহাসকে বলে আমার মনে হয় সে নিজেই কোথাও চলে গেছে। সুহাস ম্যানুয়ালকে দেখে জিজ্ঞেস করে আপনি পার্টিতে যাওয়ার সময় মেইন দরজা তালা মারেননি কেন? ম্যানুয়াল বলে মা প্রতিদিনের ঘুমের ওষুধ খেলে ঘুমিয়ে যেত, তাই তালা মারার প্রয়োজন মনে করিনি। আর যেহেতু পাশের বাসায় যাচ্ছিলাম তাই ভাবলাম তালা মেরে কি হবে, এখনই তো ফিরে যাব। সুহাস জিজ্ঞেস করে আপনার মায়ের যে ভুলে যাওয়ার রোগ আছে তার জন্য কোন ডক্টরকে দেখাচ্ছেন? ম্যানুয়াল বলে আমার মামাতো ভাই জন, সে একজন ডক্টর, সেই মায়ের চিকিৎসা করে। সুহাস আজমলকে জিজ্ঞেস করে এই এলাকা সিসিটিভি নেই? আজমল বলে রাস্তার শেষ মাথায় একটা মোবাইলের দোকানে সিসিটিভি ক্যামেরা আছে, কিন্তু দোকান তো এখন বন্ধ হয়ে গেছে। জঙ্গলের সবাই যখন গ্রেসিকে খুঁজছে তখনই পুলিশ কন্ট্রোল রুম থেকে মেসেজ আসে এক বৃদ্ধ মহিলাকে রেল স্টেশনে পাওয়া গেছে। তাড়াতাড়ি সবাই থানার দিকে রওনা দিলে কৃষ্ণা এলাকার সবাইকে বলে গ্রেসি চাচির অ্যালজাইমার মানে ভুলে যাওয়ার রোগ আছে। সব মহিলারা বলা বলি করে কই ম্যানুয়াল তো আমাদেরকে কখনোই কিছু বললো না। সবার সাথে ম্যানুয়াল থানায় এসে মাকে দেখে জড়িয়ে ধরে। জন আর ম্যানুয়াল গ্রেসিকে বাসায় নিয়ে আসলে এলাকার সবাই তখন সেখানে দাঁড়িয়ে আছে। গ্রেসিকে বিছানায় শুয়ে দিয়ে বাইরে আসলে কৃষ্ণা বলে আমার মনে হয় তোমার মাকে একা রাখাটা ঠিক হবে না, তুমি বাসায় একজন নার্সের ব্যবস্থা করো। অ্যান্থনি বলে আমি একজন নার্সকে চিনি, তার নাম লিসি। প্রিয়া ডেলিভারির পর লিসি তার খেয়াল রেখেছিল, তুমি চাইলে আমি নম্বর দিতে পারি। সবাই চলে গেলে ম্যানুয়াল রয়কে বলে এবার মনে হচ্ছে দিনের বেলায় কাজটা করতে হবে। জন জিজ্ঞেস করে আমরা কি তোমার বোন ডায়নাকে বিষয়টা জানাবো? ম্যানুয়াল কোনো জবাব দেয় না। অ্যান্থনি প্রিয়াকে খাবার খাইয়ে দেওয়ার সময় বলে ম্যানুয়ালের মা আগে কাজ শেষে ট্রেনে কাজ করে বাসায় ফিরত। সবাই বলছে হয়তো পুরনো অভ্যাসের জন্যই সে স্টেশনে গিয়েছিল। প্রিয়া জিজ্ঞেস করে কিন্তু অ্যালজাইমার পেশেন্ট এটা মনে রাখবে কিভাবে? গ্রেসি আন্টিকে দেখে মনে হয়নি সে অসুস্থ, কিন্তু প্রশ্নটা থেকেই যায় আন্টি বাসা থেকে স্টেশনে গেল কিভাবে? পরের সকালে রান্নার সময় প্রিয়া ভাবে গ্রেসিকে সে লেবু শুকিয়ে দেখেছে, আবার বাসায় ঢোকার সময় স্যান্ডেল বাইরে রেখে যেতে দেখেছে। বিছানা থেকে উঠেও গ্রেসির বেড সুইচ দিয়ে ঘরের লাইট অন করে। প্রিয়া রান্নাঘরের ভেন্টিলেটর থেকে উকি মেরে দেখে ম্যানুয়াল মায়ের জামা কাপড় ধুয়ে বারান্দায় শুকাতে দিচ্ছে। তাদের সাথেই প্রিয়া নেটে সার্চ দেয় অ্যালজাইমার রোগীরা কি তাদের প্রতিদিনের রুটিন মতো একা একা চলতে পারে? বুবল জানায় অ্যালজাইমার রোগী কোন স্টেজে আছে তার উপর ডিপেন্ড করবে রোগীর প্রতিদিনের রুটিন মনে রাখতে পারবে কিনা। তবে যতদিন যাবে অ্যালজাইমার রোগীরা ততই সবকিছু বলতে থাকবে, আর তাদের পক্ষে ডেইলি রুটিন মনে রাখাও সম্ভব না। অপরদিকে স্টেফি ম্যানুয়ালকে শহরে যাওয়ার জন্য ডাকতে এলে ম্যানুয়াল বলে নার্স না পর্যন্ত মাকে একা রাখা যাবে না, কিন্তু হঠাৎ করে একটা আর্জিং মিটিং এসেছে, কি করবো বুঝতে পারছি না। স্টেফি বলে আমি দুপুরে অফিসে ছুটি নিয়ে চলে আসবো। সাথে সাথেই ম্যানুয়ালের চেহারা বদলে যায়, তার ভাব দেখে মনে হচ্ছে স্টেফি তার প্ল্যানে পা দিয়েছে। অ্যান্থনি অফিসে
অফিসে চলে গেলে প্রিয়া খেয়াল করে ম্যানুয়েল আর স্টেফি বাসার সামনে দাঁড়িয়ে কি যেন বলছে। ম্যানুয়েল আর রয় হাসপাতালে জনের সাথে দেখা করতে আসে। জন কিছু মেডিসিন ম্যানুয়েলকে দিয়ে বলে জুস অথবা পানির সাথে মিশিয়ে এটা খাইয়ে দিলেই 20 মিনিটের মধ্যেই ঘুমিয়ে যাবে। ডোজ বেশি হয়ে গেলে এটা কিন্তু বিষের মতো কাজ করবে। ওষুধটা নিয়ে ম্যানুয়েল বলে মঙ্গলবার সকাল থেকে আমাদের কাজ শুরু করতে হবে, আর আমি যদি তাড়াতাড়ি একটা নার্সকে অ্যাপয়েন্ট না করি তাহলে সবাই আমাকে সন্দেহ করবে। আমি কৃষ্ণাকে নিয়ে মঙ্গলবার সকালে বের হয়ে গেলে ঘরে শুধু স্টেফি আর মা থাকবে। আমি স্টেফিকে সামনে নিব, তোমরা প্ল্যান মতো বাকি কাজ করবে। অপরদিকে প্রিয়া বাসায় কাজ করার সময় অ্যালজাইমার পেশেন্টদেরকে নিয়ে ভিডিও দেখছিল। তখনই মেঘ ডাকলে কাপড় চোপড় উঠাতে প্রিয়া ছাদে আসে। কাপড় তোলার সময় প্রিয়া খেয়াল করে ম্যানুয়েলের বারান্দায় নিয়ে দেওয়া কাপড়গুলোকে উঠিয়ে রেখেছে। তখনই ম্যানুয়েল বাসায় ফিরে আসলে প্রিয়া ভাবে ম্যানুয়েল বাইরে থাকলে কাপড় তুললো কে। একজন অ্যালজাইমার পেশেন্ট কিভাবে মনে রাখবে যে বৃষ্টি আসলে কাপড় তুলতে হবে। প্রিয়া সুলুকে বলে জানি না ম্যানুয়েল কেন পুলিশকে মিথ্যা বলল, গ্রেসি আন্টি তো আমাদের মতোই স্বাভাবিক। সুলু বলে সে যদি স্বাভাবিক হতো তাহলে ইস্ত্রি চালু রেখে স্টেশনে চলে গেল কেন। আমার মনে হয় গ্রেসি আন্টিকে নিয়ে তুমি একটু বেশিই ভাবছো। প্রিয়া বলে বিছানা থেকে উঠে সে লাইট অন করে, পানির ট্যাঙ্কে ভরে গেলে মোটর অফ করে, ঘরে ঢোকার সময় স্যান্ডেল বাইরে রেখে যায়। তুই 2 দিন তারপর নজর রাখে দেখবে যে তার মেমোরি তোমার চাইতেও বেশি। গতকাল যখন বৃষ্টি আসছিল তখন আমি সাথে যাওয়ার আগে ম্যানুয়েলের বাসার ছাপ থেকে কেউ কাপড় তুলে আনে। ম্যানুয়েল তখন বাসায় ছিল না, তাহলে কাপড় কে তুললো? সুলু বলে মনে হয় স্টেফি কাপড় তুলেছে। ম্যানুয়েল স্টেফিকে বাসায় রেখে গিয়েছিল। প্রিয়া সুলুকে রান্নাঘরে জানালা এনে বলে দেখো এ সময় ওরা প্রেসার কুকারে রান্না করে, আমি এখানে দাঁড়িয়ে প্রতিদিন প্রেসার কুকারে 4টা হুইসেল শুনতে পাই। 4টা হুইসেলে উঠলেই প্রেসার কুকার বন্ধ হয়ে যায়। আজও তাই হবে। সুলু এক এক করে 4টা হুইসেল গোনার পরই ম্যানুয়েল ঘরের ভেতরে যায়। প্রিয়া বলে দেখলে 4টা হুইসেলেই চুলা বন্ধ করে দিল। সুলু বলে কিন্তু ম্যানুয়েল তো কেবলই ঘরে গেল, হয়তো সেই বন্ধ করেছে। প্রিয়া জানায় ম্যানুয়েল ঘরে গেছে 4টা হুইসেল বাজার পরে, সে রান্নাঘরে যেতে যেতে 5 নাম্বার হুইসেলটাও পড়ার কথা। আমি শিওর গ্রেসি আন্টি চুলা বন্ধ করেছে, সেই কারণেই বলছি গ্রেসি আন্টি আমাদের মতোই সুস্থ স্বাভাবিক মানুষ। সুলু প্রিয়াকে বলে আমরা সরাসরি গিয়ে আন্টিকে জিজ্ঞেস করলেই তো হয়। প্রিয়া বলে ম্যানুয়েল বাসা থাকলে সেটা সম্ভব না। অপরদিকে ম্যানুয়েল জনের দেওয়া ওষুধ থেকে 2টা ওষুধ গুঁড়া করে, এরপর আমের জুস বানিয়ে টেবিলে রাখে। বাসা থেকে বের হওয়ার সময় স্টেফিকে বলে টেবিলে আমের জুস রাখা আছে, ঠিক 11টায় মাকে দিয়ে দিও, তোমার জন্য বানিয়েছি, একটু খেয়ে দেখো। প্রিয়া ম্যানুয়েলের বাসা নজর রাখছিল। ম্যানুয়েল কিছু একটা ভেবে ফিরে এসে স্টেফিকে বলে তুমি ছাড়া অন্য কেউ যেন বাসায় ঢুকে না পারে, তুমি ছাড়া অন্য কাউকে আমি বিশ্বাস করি না। বাসা থেকে চার্চে যাওয়ার জন্য বের হওয়ার সময় ম্যানুয়েল রয়কে মেসেজ করে বলে আমি বের হয়ে গেছি। স্টেফি ঘড়ির দিকে তাকিয়ে আছে কখন 11টা বাজবে। গ্রেসি এক মনে বসে টিভির দিকেই তাকিয়ে আছে। 11টা বাজতেই স্টেফি টেবিল থেকে জুসের জগ আর 2টা গ্লাস নিয়ে গ্রেসি পাশের টেবিলে রাখে। গ্রেসিকে জুস দিতেই সে বলে আমি জুস খাবো না। তখন ম্যানুয়েল মেসেজ দিয়ে জিজ্ঞেস করে মা কি জুস খেয়েছে। স্টেফি জানায় জুস দিলেও গ্রেসি খেতে চায়নি। ম্যানুয়েল সাথে সাথে স্টেফিকে কল দিয়ে বলে তুমি জুস দেওয়ার আগে একটা গ্লাস নিয়ে খেয়ে দেখাও। স্টেফি ফিরে এসে বলে ও আমি দেখিয়ে দিলে তবেই খাবেন। ম্যানুয়েল ফোনে সব শুনছিল। স্টেফি জুস খাওয়ার পরে আরেকটা গ্লাস গ্রেসিকে দিলে সে চুপচাপ খেয়ে নেয়। ম্যানুয়েলকে জানালে সে বলে আচ্ছা ঠিক আছে। ফোন রাখতেই ম্যানুয়েল রয়কে মেসেজ করে জানায় ওরা জুস খেয়ে নিয়েছে, 20 মিনিট পরেই ওষুধের ইফেক্ট শুরু হবে। রয় তার ফোনে 20 মিনিটের টাইমার সেট করে দিয়ে ম্যানুয়েলের বাসার সামনে আসতে দেখে প্রিয়া ম্যানুয়েলের বাসায় ঢুকছে। সাথে সাথে ম্যানুয়েলকে কল করে জিজ্ঞেস করে বেটা এখানে কি করছে। 10 থেকে 15 মিনিটেই তো ঘুমিয়ে যাবে, তার আগে প্রিয়াকে এই বাসা থেকে বের করতে হবে। তুমি আশেপাশে অপেক্ষা করো, আমি বললে বাসায় যাবে। প্রিয়াকে দেখে স্টেফি জিজ্ঞেস করে এই সময় স্ত্রী নিয়ে তুমি এখানে কি করছো। প্রিয়া বলে ওদের স্ত্রী পুড়ে যাওয়ার পর অ্যান্থনি আমাকে বলেছিল এটা ম্যানুয়েলকে দিয়ে আসতে, আমি তো ভুলে গিয়েছিলাম। ম্যানুয়েলকে ভাঁজ করা শার্ট পথে দেখে মনে পড়ে গেল। স্টিফে কিছু বলার সুযোগ না দিয়ে প্রিয়া দরজা ঠেলে ভিতরে ঢুকে বলে আন্টি কোথায়। ঘরের ভিতরে এসে গ্রেসিকে জিজ্ঞেস করে আন্টি আপনি ভালো আছেন। গ্রেসি কোনো জবাব না দিয়ে চুপচাপ টিভির দিকে তাকিয়ে থাকে। প্রিয়া গ্রেসিকে বলে আন্টি আপনি আমাকে চিনতে পারছেন না, আপনি আমাদের অ্যানিভার্সারি অনুষ্ঠানে আসেননি কেন। ম্যানুয়েল বলেছিল সে যখন আমাদের অনুষ্ঠানে এসেছিল তখন আপনি ঘুমিয়েছিলেন। এত কথা বলতে দেখে স্টেফি একটা গ্লাস এনে বলে তুমি একটু আমের জুস খাও। ঘড়িতে তখন 11টা 17 মিনিট, আর কয়েক মিনিট পরেই এই দুজন ঘুমিয়ে যাবে। ম্যানুয়েল বারবার অ্যান্থনিকে কল দিয়েও কিউটিতে থাকার কারণে সে বুঝতে পারে না। প্রিয়া জুস খাওয়া শুরু করলে গ্রেসি তার দিকে তাকিয়ে থাকে। কিছুটা জুস খেয়ে প্রিয়া গ্রেসির সামনে বসে জিজ্ঞেস করে সেদিন আপনি কিভাবে স্টেশনে গিয়েছিলেন, আপনার ভয় করেনি। স্টেফি প্রিয়াকে বলে এসব পরে জিজ্ঞেস করবে, এখন সে রেস্ট নেবে। প্রিয়া স্টেফিকে বলে আমরা আন্টির সাথে কিছুক্ষণ গল্প করি। রয়ের ফোনের টাইমারে আর মাত্র 10 মিনিট বাকি। এদিকে ম্যানুয়েল বারবার কল দিলে অ্যান্থনি স্কুটি থামিয়ে কল রিসিভ করে। প্রিয়া জুস শেষ করে গ্লাসে টেবিলে রেখে স্টেফিকে জিজ্ঞেস করে তুমি কি আজ ছুটি নিয়েছো। স্টেফি হ্যাঁ বললে তখনই অ্যান্থনি প্রিয়াকে কল দিয়ে বলে ড্রয়ারে আমার পুরনো ফোনে নার্স লেসির নম্বর আছে, ওটা আমাকে এখনই পাঠিয়ে দাও। প্রিয়া হাতে সাথে বাসায় চলে যায়। ঘড়িতে 11টা 30 মিনিট, আর মাত্র 50 সেকেন্ড বাকি। প্রিয়া বাসায় এসে ড্রয়ার থেকে ফোন নিয়ে চার্জ দিয়ে নার্স লিসার নম্বরটা ম্যানুয়েলকে দিলে
ম্যানুয়াল শিওর হয়ে যায় তার প্ল্যান মতো কাজ হয়ে গেছে। এদিকে স্টেফি সোফার উপরে ঘুমিয়ে আছে, তার সামনের চেয়ারে গ্রেসি নেই। রয় গাড়ি ড্রাইভ করছে আর পেছনের সিটে গ্রেসি ঘুমিয়ে আছে। প্রিয়া ভাঙা কাজ পরিষ্কার করছে। ঘড়িতে তখন দুপুর 12টা বাজে। 30 মিনিট আগে সেও আমের জুস খেয়েছে, মানে প্রিয়াও এখন ঘুমিয়ে যাবে। রেল লাইনের পাশে প্রচুর ভিড়, সবাই একটা লাশে ঘিরে দাঁড়িয়ে আছে। জয়া প্রিয়া আর সুলুকে বলে ইমানুর রেল লাইনের পাশে নাকি একটা লাশ পাওয়া গেছে। মজার বিষয় হলো প্রিয়া এখনো ঘুমায়নি। প্রিয়া জিজ্ঞেস করে লাশের বইটা জানা গেছে? জয়া বলে না, কিন্তু তার বয়স বেশি বয়সের মতোই। লাশ হওয়ার জন্য ম্যানুয়ালকে ডেকেছে। সুলু জিজ্ঞেস করে স্টেফি তো এসব এখন মনে হয় না জানে। প্রিয়া বলে না, তাকে এখনই কিছু জানানোর দরকার নেই, এমনিতেও সে অসুস্থ। মায়ের খবর শুনে নিউজিল্যান্ড থেকে ডায়না চলে আসে। ম্যানুয়াল ডায়নাকে থানায় নিয়ে আসলে ইন্সপেক্টর জানায় লাশটা আপনার মায়ের না, অন্য একজন তার মায়ের লাশ বলে শনাক্ত করেছে। প্রিয়া আর সুলু স্টেফিনিকে বিশ্রামিতে ভিতরে পাঠিয়ে দেয়। প্রিয়া সুলুকে বলে ম্যানুয়াল গ্রেসিকে যে ওষুধ দিত সেটা নিয়ে আমার সন্দেহ ছিল। যার অ্যালজাইমার রোগ নেই তাকে কেন অ্যালজাইমারের ওষুধ দিবে? সুলু বলে এটা অন্যকে কিভাবে বলবে? গ্রেসির কাছে জানার চেষ্টা করেছিলাম, সেই প্ল্যানও ফ্লপ হয়ে গেল। সেদিন তুমি যদি ওখান থেকে চলে না যেতে তাহলে গ্রেসি উধাও হতো না। প্রিয়ার অ্যান্থনির কথা মনে পড়ে যায়। অ্যান্থনি বলেছিল ড্রয়ারে একটা ফোন রাখা আছে, সেটা থেকে লেফি চাচির নাম্বার নিয়ে আমাকে পাঠাও, ম্যানুয়াল চাচ্ছে। ইন্সপেক্টর বলে ম্যানুয়ালের বাসা থেকে রেল স্টেশন পর্যন্ত সব সিসিটিভি ফুটেজ আমরা দেখেছি, কিন্তু কিছুই পাইনি। আমরা আশেপাশের লোকজনকেও জিজ্ঞেস করেছি, কিন্তু তারাও কিছু বলতে পারেনি। ডায়না বলে গ্রেসি হয়তো তার সম্পূর্ণ স্মৃতি ভুলে গেছে। আমি শিওর গ্রেসি রেল স্টেশনের আশেপাশে কোথাও আছে। পাশের এক অফিসার বলে এমনও হতে পারে গ্রেসি তো আগেও এমন করেছিল, সেটা ভেবেই আমরা রেল স্টেশনে খুঁজেছি। প্রিয়া লেথি চাচিকে কল দিয়ে জিজ্ঞেস করে গত মঙ্গলবারে কি ম্যানুয়াল নামে কেউ তার মায়ের সাথে থাকার জন্য কল দিয়েছিল? লেসি বলে কই, এমন তো কেউ কল দেয়নি। কল কাটার পরে সুলু জিজ্ঞেস করে কি হয়েছে? প্রিয়া বলে তাহলে ম্যানুয়াল আমাকে ইচ্ছা করেই ওখান থেকে সরিয়ে দিয়েছিল। এদিকে জন অফিসারকে বলে আপনারাই ঠিক বলেছেন, কিন্তু সবসময় পরিস্থিতি এক হবে এমন কোনো কথা নেই। গ্রেসি তার অতীতের কোনো স্মৃতিকেই তার বর্তমান স্মৃতি হিসেবে আঁকড়ে ধরতে পারে। আমি আগেও এমন অনেক কেস হ্যান্ডেল করেছি। জনের এমন কনভিন্সিং কথায় ম্যানুয়াল জনের দিকে মুচকে হাসি দিয়ে তাকায়। এদিকে প্রিয়া বলে ম্যানুয়াল আমাকে কল দিয়ে কেন সরালো? তাহলে গ্রেসির গায়েব হওয়ার পেছনে ম্যানুয়ালেরই হাত আছে। ইন্সপেক্টর বলে গতবার না হয় রাতে তাকে কেউ দেখেনি, কিন্তু এবার তো সে দিন দুপুরে গেছে, তাহলে কেউ তাকে দেখেনি কেন? এত বয়স্ক মহিলা জোরেও হাঁটতে পারবে না। গ্রেসি গায়েব হয়েছে 4 দিন হয়ে গেছে, এতগুলো সিসিটিভি ক্যামেরা, কোনটাতে তাকে দেখা গেল না? সব কেমন যেন অদ্ভুত, তাই না? এদিকে প্রিয়া সুলুকে জিজ্ঞেস করে আমি ওখানে ছিলাম, এটা ম্যানুয়াল কিভাবে জানলো? এসটিভি তো জানায়নি। অর্থাৎ ম্যানুয়াল একা না, তার সাথে অন্য কেউ তো নিশ্চয়ই আছে। বাসায় গ্রেসি ফিরে আসার জন্য প্রার্থনা অনুষ্ঠান রাখা হয়েছে। ডায়না বাইরে এসে কাউকে ভয়েস মেসেজ পাঠিয়ে বলে এখানের পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। জমির জন্য বায়ার পেয়েছি, কিন্তু আমরা যেমন দাম চাচ্ছি তেমন পাওয়া যাচ্ছে না। যাই হোক, আমি 2 দিন পর আসছি, আমার টিকিট কাটা হয়ে গেছে। তখনই সেখানে প্রিয়াসা জিজ্ঞেস করে আপনি ম্যানুয়ালের বোন তাই না? তা আপনি মায়ের জন্য দোয়া করছেন না? ডায়না বলে এসব করলে মা তো আর ফিরে আসবে না। প্রিয়া জিজ্ঞেস করে আপনার নিউজিল্যান্ডে বিজনেস আছে তাই না? ডায়না বলে হ্যাঁ, আসলে আমি স্টার্টআপ শুরু করেছি। আপনি কি করেন? প্রিয়া বলে মাইক্রোবায়োলজিতে পড়ালেখা করেছি, এখন সরকারি চাকরি প্রস্তুতি নিচ্ছি। আমারও বিদেশ যাওয়ার ইচ্ছা আছে। ডায়না চলে গেলেই প্রিয়া ডেকে বলে আপনার নম্বরটা একটু দিবেন, কখনো ওখানে গেলে আপনাকে নক দিব। ডায়না ইচ্ছা না থাকা সত্ত্বেও তার নম্বর দেয়। এরই মধ্যে সেখানে জমির ব্রোকার আসে। ডায়না তাকে ম্যানুয়ালের কাছে নিয়ে এসে বলে এই লোকই 8 লাখের কথা বলেছিল। লোকটা বলে আপনারা যদি রাজি থাকেন তাহলে আমি বায়ার নিয়ে আসবো। ম্যানুয়াল বলে আমাদের কুমুন্দানের জমি 10 লাখে বেচেছি, আপনি এটা 12 লাখ করেন। ব্রোকার বলে 12তে তো সমস্যা হবে, অন্য কোনো বায়ার খুঁজতে হবে। ম্যানুয়াল বলে তাহলে দেখেন, বুঝতেই পারছেন অনেক তারা আছে। ব্রোকার বলে ঠিক আছে, খুব দ্রুতই নিয়ে আসবো। ব্রোকার চলে গেলে ডায়না বলে আমি কাল চলে যাব, আমার হয়তো তুমি সবাইকে বলে দিও। আমি বলে কে নাকি মনে করবে কি জানে। ম্যানুয়াল বলে ঠিক আছে তুমি যাও, আমি বলে দিব। ডায়না ব্যাগ গুছিয়ে বাইরে বের হয়। গাড়িতে লাগেজ রাখার সময় দূর থেকে সুলু আর প্রিয়া তাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। সুলু জিজ্ঞেস করে মায়ের খোঁজ পাওয়ার আগেই চলে যাচ্ছে? প্রিয়া বলে কি জানি, আজব এক পরিবার, সবাই কেমন যেন রহস্যময়। ম্যানুয়াল আর রয় ফ্যাক্টরি থেকে কয়েক ড্রাম ভর্তি কি যেন আর কিছু কার্টুন গাড়িতে করে বাসায় নিয়ে আসে। রাতে বারান্দায় দাঁড়িয়ে ম্যানুয়াল ঘড়ি দেখে অপেক্ষা করে যে সবাই কখন ঘুমিয়ে পড়বে। সবার বাসায় লাইট অফ হতেই ম্যানুয়াল বারান্দা থেকে চলে আসে। বেশ কিছুক্ষণ পরে ঘুমের মধ্যে প্রিয়ার চোখে বাইরে থেকে আসা কিছু আলো পড়ে। প্রিয়ার ঘুম ভেঙে গেলে সে উঠে গিয়ে জানালার আড়াল থেকে বাইরে তাকায়, কিন্তু কিচ্ছু দেখতে পায় না। রান্নাঘরে গিয়ে জানালা খুলে ম্যানুয়ালের বাসা নিচে তাকায়, সেখানেও কিছু দেখে না। হঠাৎ উপরে জানালা নজর পড়তে দেখে গ্রেসি দাঁড়ানো। ভয়ে প্রিয়া চমকে ওঠে, চিৎকার
চিৎকার করে অ্যান্থনিকে ডাক দেয়, কিন্তু অ্যান্থনি তো ঘুমিয়ে বিভোর, তাই সাহস করে নিজেই আবার দেখার চেষ্টা করে, কিন্তু এবার আর কিছুই দেখতে পায় না। ঠিক তখনই অ্যান্থনি সে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? প্রিয়া বলে, আমি গ্রেসিকে দেখেছি, আসো দেখো উহি জানালায়। অ্যান্থনি কাউকে দেখতে না পেয়ে প্রিয়াকে বলে, এসব মনের ভুল, ওখানে তো কেউ নেই। নাছুরবান্দার প্রিয়া বলে, আমি ভুল না, তুমি এখনই ম্যানুয়ালকে কল দাও। অ্যান্থনি বলে, পাগল নাকি, এত রাতে কল দেওয়া যাবে না, কাল সকালে দেখবো। সকাল হলে অ্যান্থনি ম্যানুয়ালকে কল দেয়। কল কাটার পরে অ্যান্থনি প্রিয়াকে বলে, বললাম না ওরা তোমার মনের ভুল, ওরা এখনো গ্রেসিকে খুঁজে পায়নি। কিন্তু প্রিয়া মানতে নারাজ। ম্যানুয়াল লুকিয়ে জানালার আড়াল থেকে অ্যান্থনিদের উপর নজর রাখে। প্রিয়া আসমাকে কল দিয়ে জিজ্ঞেস করলে সেও একই কথা বলে যে এটা প্রিয়ার মনের ভুল। অফিসে যাওয়ার সময় অ্যান্থনি প্রিয়াকে বলে, গ্রেসি ফিরে আসলে সবাই জানতো। সুলুকে কল দিয়ে সুলু বলে, যখন দেখেছিলে তখন তোমার উচিত ছিল ছবি তুলে রাখা। প্রিয়া বলে, তখন কি এমন পরিস্থিতি ছিল যে ছবি তুলবো? এদিকে প্রিয়া কিছুতেই শান্তি পাচ্ছে না। তাহলে কি সবার কথাই ঠিক, সেই ভুল দেখেছে? আসমা প্রিয়ার সন্দেহ ব্যাপারে শুনে বলে, এটা কিভাবে সম্ভব যে ম্যানুয়াল তার মাকে আটকে রেখেছে? তাহলে কি সে চিৎকার করবে না? আমরা তো শুনতে পাবো। সুলু বলে, যদি মুখ বেঁধে রাখি তাহলে কিভাবে চিৎকার করবে? প্রিয়া আসমাকে বলে, এখনো যদি এইটুকু বলছো যে ম্যানুয়াল আমাদেরকে মিথ্যা বলছে যে গ্রেসি বাসায় নেই। আসমা জিজ্ঞেস করে, তাহলে আমরা শিওর হব কিভাবে? তিনজনই কেমন ভাবে যেন ম্যানুয়ালের বাসার দিকে তাকায়। রাতে মুখ ধোয়ার সময় আয়নায় তাকালে প্রিয়ার সামনে বারবার গ্রেসির মুখটা ভেসে ওঠে। রান্না করার সময় প্রিয়া খেয়াল করে ম্যানুয়াল গাড়ি নিয়ে কোথায় যেন বেরিয়ে যাচ্ছে। এটাই সুযোগ। তাই প্রিয়া অ্যান্থনিকে জিজ্ঞেস করে, এখন খাবে? অ্যান্থনি হ্যাঁ বললেই প্রিয়া খেতে দেয়। অ্যান্থনি জিজ্ঞেস করে, তুমি খাবে না? প্রিয়া বলে, না, তোমরা খাও, আমি পরে খাবো। বলেই প্রিয়া রান্নাঘরে এসে ইয়ারফোন কানেক্ট করে তার সঙ্গীদেরকে কল দিয়ে পিছনের দরজা দিয়ে বের হয়। প্রিয়া সুলুকে বলে, খেয়াল রাখো কেউ যেন না আসে। সুলু বলে, ঠিক আছে, কিন্তু তুমি অবশ্যই একটা ছবি তুলে নিয়ে আসবে। গুটি গুটি পায়ে প্রিয়া ম্যানুয়ালের বাসার আঙিনায় আসলে সুলু বলে, আমি আর কিছু দেখতে পাচ্ছি না। প্রিয়া বিরক্ত হয়ে আর কিছু না বলেই জানালা দিয়ে উঁকি মারতে থাকে। সুলু আসমাকে বলে, তুমি কি একটু নজর রাখো। বোকা আসমা তো ভয় কাঁপাকাঁপি শুরু করে দেয়। শেষে না পেরে আজমলকে ডেকে তার হাতে খুলে ধরিয়ে বলে, একটু দেখো আমি আসছি। এদিকে রাস্তা থেকে সুলু বাইকে করে কাউকে আসে দেখে বলে, ম্যানুয়াল আসছে। প্রিয়া বিরক্ত হয়ে বলে, আরে বলদ, ম্যানুয়াল জিপ নিয়ে বের হয়েছে। উপরে থেকে আসমা তার জানলা থেকে প্রিয়াকে দেখতে পায়। প্রিয়া যে রুমে গ্রেসিকে দেখেছিল সেই রুমে নিচের গ্রিল বেয়ে উপরে ওঠে। প্রিয়া জানলা দিয়ে উকি মেরে ভেতরের দিকে তাকায়। ঠিক তখনই ভেতরে জন মাস্ক পরে এসে প্রিয়াকে এভাবে দেখে ভয়ে কেঁপে ওঠে। কিন্তু অবাক করার বিষয় হলো প্রিয়া তাকে দেখতে পাচ্ছে না, কারণ এই জানলার কাজ এমন ভাবে দেওয়া যে বাইরে থেকে কেউ ভেতরে দেখতে পাবে না। জন বিষয়টা বুঝতে পেরে সাথে সাথেই ম্যানুয়ালকে কল দিয়ে বলে, তোমার প্রতিবেশী উকিঝুঁকি মারছে, তাড়াতাড়ি আসো। ম্যানুয়াল জলদি গাড়ি ঘোরায়। ভেতরে একসাথে না পেয়ে প্রিয়া অন্যদিকে যেতে গেলে আসমা বলে, থমাস আঙ্কেল নিচে দাঁড়ানো। প্রিয়া তাড়াতাড়ি লুকিয়ে পড়ে। এদিকে প্রিয়ার কথা শুনে ম্যানুয়াল তাড়াতাড়ি বাসায় ফিরে আসে। অ্যান্থনি ক্যানিকে বলে, মায়ের কাছে যাও, হাত ধুয়ে দিবে। ম্যানুয়ালকে দেখে সুলু প্রিয়াকে জানালে প্রিয়া বেচারি পড়ে যায় মহা বিপদে। প্রিয়ার অবস্থা হয় জলে কুমির টাঙায় বাঘের মতো। সুলু আর আসমা বলে, তাড়াতাড়ি লাফ দাও। প্রিয়াকে উপরে এই অবস্থায় দেখে মাতাল থমাস অজ্ঞান হয়ে যায়। এদিকে প্রিয়া অনেক সাহস জুটিয়ে লাফ দিয়ে পড়ে। ম্যানুয়াল গাড়ি থেকে নেমে প্রিয়া যেখানে দাঁড়ানো সেদিকেই আসে, কিন্তু প্রিয়া দৌড়ে পালানোর জন্য তাকে আর দেখতে পায় না। প্রিয়া দৌড়ে তার বাসার বাউন্ডারিতে আসলেই পেছন থেকে হাততালির শব্দ পায়। পেছনে ফিরে দেখে ম্যানুয়াল দাঁড়ানো। প্রিয়া ভয়ে জড়সড় হয়ে দাঁড়ালে ম্যানুয়াল শয়তানি হাসি দিয়ে জিজ্ঞেস করে, এত রাতে কি করছিলেন? অ্যান্থনি কি জানে কারোর অনুপস্থিতিতে তার বাসায় যাওয়াটা ঠিক না? জানেন না? প্রিয়া বলে, আমি দেখতে এসেছিলাম চাচি এসেছে কিনা। ম্যানুয়াল বলে, সে যে মিসিং এটা সবাই জানে, আমি আজ সকালেও অ্যান্থনিকে বলেছি, তারপর এসেছেন কেন? প্রিয়া বলে, তাহলে কাল রাতে কাকে দেখেছি? ম্যানুয়াল বলে, গত 2 সপ্তাহ ধরে মা উধাও, আমি পাগলের মতো তাকে খুঁজছি। এর মধ্যে আপনার এসব পাগলামি কি ভালো লাগবে? আপনি বেশ ভালোই লাভ দিতে পারেন, কিন্তু বাসায় ট্রাই করবেন না। বলে ম্যানুয়াল চলে গেলে প্রিয়া দেওয়াল টপকে বাসায় এসে দেখে বারান্দায় অ্যান্থনি দাঁড়ানো। প্রিয়া বলে, আমি দেখতে গিয়েছিলাম চাচি এসেছে কিনা। অ্যান্থনি রেগে বলে, আমি তোমাকে বলিনি যে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না? বলেই রেগে ভেতরে হাঁটা দেয়। ম্যানুয়াল পেছনে দেখে দেওয়ালে কিছু দাগ লাগানো। ভেতরে আসে জন জিজ্ঞেস করে, কি হলো, কিছু জানতে পারলে? প্রিয়া দেয়াল বেয়ে উপরে কেন উঠলো? ম্যানুয়াল রেগে জনকে দেওয়ালে রক্ত মাখানো ছবি দেখালে জন অবাক হয়ে বলে, পাইপ লিক হয়েছে নাকি? ম্যানুয়াল বলে, লিক হলো কিভাবে? আঙ্কেল আমাকে আগেই বলেছিল এই প্ল্যানের দরকার নেই, সব তোমার বুদ্ধি ছিল। আমি আগেই বলেছিলাম কোন এক কবরে দাফন করে দেই, কিন্তু তুমি মাতুব্বারি করে এই প্ল্যান বানালে। এই নিয়ে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। ম্যানুয়াল জিজ্ঞেস করে, তুমি কি দেখেছিলে? জন বলে, আমি যখন কাজ করছিলাম তখন জানালার বাইরে দেখি একটা মাথা, আর ওটা তোমার প্রতিবেশী প্রিয়া। আমার তো প্রাণ প্রায় যায় অবস্থা। এরপর যখন স্বাভাবিক হই তখন তোমাকে কল দেই। ম্যানুয়াল বলে, এখন বুদ্ধি দাও যে কি করব। জন বলে, বডি শিফট করা একটু রিস্কি হবে। ম্যানুয়াল বলে, বডি শিফট করতে পারবো না। জন বলে, তাহলে আর ওটা প্ল্যান আছে। ম্যানুয়াল বলে, থাক, অনেক হয়েছে, আমি দেখে নিব, তুমি তোমার কাজ করো, যাও। জন মাস্ক আর গ্লাস পরে রুমে যেতে গেলেই ম্যানুয়াল গাড়ি দিয়ে জন বলে, আমার প্ল্যান পারফেক্ট, কিন্তু তোমার প্লাম্বিং এর সমস্যা, এটাকে জানতো। ম্যানুয়াল বলে, ফালতু কথা বাদ দিয়ে কাজে যাও। জন ভেতরে ওয়াশরুম
ওয়াশরুমে এসে ট্যাঙ্কি থেকে জগ ভর্তি রক্ত নিয়ে কমোতে ফেলে দেয়। এদিকে ম্যানুয়াল কাকে কল দিয়ে বলে এত কিছুর মধ্যেও নিউজিল্যান্ড থেকে ও বারবার কল দিচ্ছে, তুই তার সন্দেহ হয় আর এখানে চলে আসি, তাহলে আমাদের সবকিছু গুটিয়ে চলে যেতে হবে। অপর পাশ থেকে রয় বলে তুমি তোমার লক্ষ্যে কাজ শেষ করে তাড়াতাড়ি সরে আসতে বলো, আর প্রিয়া থেকেও সাবধানে থেকো, ওর মনে হয় সন্দেহ হচ্ছে। ম্যানুয়াল বলে আমি তা ভালোভাবেই জানি। প্রিয়া সুলুকে কল দিয়ে জিজ্ঞেস করে সব ঠিক আছে। প্রিয়া বলে অ্যান্থনি আমার উপর রেগে আছে। অ্যান্থনি প্রিয়ার কাছে এসে বলে তুমি সবসময় এমনই করো, কোনো কিছু মাথায় ঢুকলে তার সমাধান না করা পর্যন্ত তার পিছনে পড়ে থাকো, আর এখন লেগেছো গ্রেসি পিছনে। সে কি তোমার মা? বাদ দাও, মন খারাপ করো না, আমি ম্যানুয়ালকে বুঝিয়ে বলবো তুমি আর তার পিছনে যাবে না, এটাই আমাদের জন্য ভালো। অ্যান্থনি চলে গেলে প্রিয়া মাথায় হাত দিয়ে বসে। প্রিয়া ফোনে ডায়নাদের ছোটবেলা ছবি বের করে দেখে কি যেন চিন্তা করে, এরপর কি যেন ভেবে রানাকে মেসেজ দেয়। পরদিন সকালে আসমা আর সুলু প্রিয়ার বাসায় আসে। আসমা বলে কাল যদি তোমার পা ভেঙে যেত তাহলে আমাদের মিশন আজ এবারের জন্য শেষ হয়ে যেত। প্রিয়া বলে ফালতু কথা বাদ দাও। প্রিয়া বলে ওই ম্যানুয়াল এত মিথ্যুক যে আমার মুখের উপর মিথ্যা বলে এমন ভান করলো যে কিছুই হয়নি। সুলু বলে এটা তো ভালো। প্রিয়া বলে না, এটাই ম্যানুয়ালের ট্রিক্স, আমি যেন ওদিকে না যাই সেই রাস্তা বন্ধ করে দিয়েছে। আসমা বলে ওর সত্যর সামনে আনার ট্রিক্স আমার কাছে আছে। প্রিয়া জিজ্ঞেস করে কি? আসমা বলে প্রিয়া যখন সানসেটের উপর দাঁড়িয়ে ছিল তখন ম্যানুয়াল বাসায় আসে, ভেতরে না গিয়ে সোজা পেছনে প্রিয়াকে দেখতে যায়, তার মানে কেউ তাকে কল দিয়ে বলেছে। সুলু বলে একদম ঠিক বলেছ, কিন্তু কে? আসমা বেশ ভাব নিয়ে বলে চিন্তা করো না, আমি এটাকে খুঁজে বের করবো, আমার মনে হয় থমাস। প্রিয়া আর সুলু দুজনেই বিরক্ত হয়ে বলে আর কাউকে পেলে না? প্রিয়া বলে সে না। আসমা জিজ্ঞেস করে তাহলে কে? প্রিয়া স্টেফির কাছে সে জিজ্ঞেস করলে স্টেফি বলে ম্যানুয়াল তো আমার সাথে কথাই বলে না, এই দেখো মেসেজ। ওর কথা বলার ধরন অনুযায়ী আমি নাকি গ্রেসি উঠাও হওয়ার কারণ। প্রিয়া বেশ চিন্তিত হয়ে বলে তাহলে ম্যানুয়ালকে আমার কথা কে বললো? স্টেফি জিজ্ঞেস করে তুমি কি শিওর গ্রেসিকে দেখেছিলে? প্রিয়া বলে হ্যাঁ আমি শিওর, হয়তো ম্যানুয়াল গ্রেসিকে ফাঁসিয়েছে। স্টেফি হতাশ হয়ে বসে পড়ে। প্রিয়াকে বলে সেদিন কি তোমার অস্বাভাবিক কিছু মনে হয়েছিল? প্রিয়া জিজ্ঞেস করে কি? স্টেফি বলে আমি সাধারণত দুপুরে ঘুমাই না, কিন্তু ওই জুস খাওয়ার পরই কেমন যেন নিজেকে ধরে রাখতে পারিনি, সোফায় গিয়ে ঘুমিয়ে পড়ি আর ম্যানুয়ালের কথা শুনে উঠি। তুমি কি বুঝতে পারছো আমি কি বলছি? প্রিয়া চিন্তিত হয়ে বলে আমিও তো ওই জুস খেয়েছিলাম, কিন্তু আমার তো কিছু হয়নি। দুজনেই বেশ চিন্তায় পড়ে যায়। তখনই প্রিয়া তার ফোন হাতে নিয়ে দেখে ডায়না মেসেজ করেছে। প্রিয়া মেসেজ করতে করতে বারান্দায় এসে দাঁড়ায়। প্রিয়া জিজ্ঞেস করে তুমি পৌঁছে গেছো? ডায়না বলে হ্যাঁ। তুমি কি যেন জিজ্ঞেস করতে চেয়েছিলে? প্রিয়া বলে পুলিশের তদন্ত কেমন চলছে? ডায়না বলে পুলিশ এখনো মাকে খুঁজছে, এখন হয়তো বৃদ্ধাশ্রমগুলোতে দেখবে। প্রিয়া ভয়েস মেসেজ দিয়ে জিজ্ঞেস করে আসলে আমি জিজ্ঞেস করতে চেয়েছিলাম গ্রেসি আর ম্যানুয়ালের সম্পর্ক ঠিকঠাক আছে তো? ডায়না বলে হ্যাঁ। কেন? প্রিয়া বলে আসলে দুদিন আগে রাতে আমি গ্রেসিকে দেখেছিলাম। ডায়না বলে এটা অসম্ভব, মা এখনো মিসিং। তুমি কি এই জন্যই আমাদের বাসায় গিয়েছিলে? সেখানে কি অস্বাভাবিক কিছু দেখেছো? প্রিয়া বলে না। পাশেই স্টেফি দাঁড়ায়। তখনই ডায়নার ভয়েস মেসেজ আসে। ডায়না বলে আমি ব্যস্ত, পরে কথা হবে। এদিকে ম্যানুয়াল পেছনের দেয়ালে লেগে থাকা রক্ত কাঠ দিয়ে ঢেকে রেখেছিল, সেটাই সরিয়ে দেখছে। হঠাৎ পেছনে ফিরে দেখে এক লোক দাঁড়ানো। সাথে সাথেই ভয়ে চমকে লোকটাকে জিজ্ঞেস করে কি আপনি? লোকটা বলে মিটারের রিডিং নিতে এসেছে। ম্যানুয়াল তাকে কাজ করতে বলে নিজে কাঠটা ঢেকে দাঁড়ায়। গভীর রাতে ম্যানুয়াল বস্তা ভর্তি কি যেন নিয়ে সামনের আঙিনায় রাখে। আসমা বাচ্চাকে ঘুম পাড়াতে গিয়ে জানালা দিয়ে এসব দেখে প্রিয়াকে কল দেয়। প্রিয়া ঘুম ছেড়ে তার বাসা থেকে উকি মারা শুরু করে, আর ম্যানুয়ালকে এমন বস্তা নিতে দেখে ভাবতে থাকে এই গভীর রাতে এমন কি কাজ হতে পারে যে ম্যানুয়াল বস্তা সরাচ্ছে। আসমা জিজ্ঞেস করে কি রাখতে পারে, কোনো আইডিয়া? প্রিয়া বলে কাল সকালে গিয়ে আমাদেরকেই দেখতে হবে। সকালে ফোন নোটিফিকেশনে ম্যানুয়ালের ঘুম ভাঙে। ম্যানুয়াল ফোনে মেসেজ দেখে ভীষণ ঘাবড়ে যায়। ডোয়ে তাড়াতাড়ি জনের কাছে এসে বলে তাড়াতাড়ি ওঠো, ও আজ রাতেই আসছে। জন বলে কে? ওই প্রিয়া। ম্যানুয়াল বলে আরে না, নিউজিল্যান্ড থেকে আসছে। জন প্রচুর ঘাবড়ে বলে তুমি না বললে ও কাল আসবে? আমার কাজ তো এখনো শেষ হয়নি, তুমি এক কাজ করো, কোনো বাহানা বানিয়ে রাগ দেখিয়ে ওকে ব্লক করে দাও। ম্যানুয়াল অস্থির হয়ে বলে আমি ওকে বোঝানোর অনেক চেষ্টা করেছি, কোনো লাভ হয়নি, তুমি দুপুরের মধ্যে যেভাবেই হোক সব শেষ করো, বলেই বের হয়ে যায়। জন কেমন যেন অস্থির হয়ে বুট, পিপিআর আর মাস্ক পরে থাকে। রয় ম্যানুয়ালকে বলে তুমি কাল ওর সাথে যোগাযোগ করে তোমার সাথেই রাখবে, সে যেন কোনোভাবেই তুমি ছাড়া অন্য কারোর সাথে যোগাযোগ করতে না পারে, সেদিকে কড়া নজর রাখবে। ম্যানুয়াল প্রচুর ঘাবড়ে বলে সব প্যাকিং শেষ হয়ে গেছে, এখানে কাজ সব শেষ হয়ে গেলেও ওকে এখানে আনলে আমরাই বিপদে পড়বো। রয় বলে তাহলে অন্য কোনো জায়গা খুঁজো। ম্যানুয়াল বলে আপনি এখনই রওনা দেন, সন্ধ্যার মধ্যে সব কাজ শেষ করতে হবে। জন তখন ওয়াশরুমের মাঝে রাখা বড় ট্যাঙ্কিতে আরো কিছু পানিও ঢেলে সেই পানি কবরে ঢেলে ফ্লাশ করতে থাকে। এরপর রক্ত মাখা ফ্লোর দূরে দূরে পরিষ্কার করে। এরপর জন আর ম্যানুয়াল মিলে সারা বাসার পলিথিন খুলে কালো বড় পলিথিনে ভরে সব এক জায়গায় করে। সেখানে সাদা সেই ট্যাঙ্কিও আছে। প্রিয়া তখন অস্থির হয়ে উকি দিয়ে দেখে আসমা আর সুলুকে বলে ম্যানুয়াল একবার যদি বের হতো তাহলে আমরা গিয়ে দেখে আসতে পারতাম ওই বস্তাগুলোতে আসলে কি রাখা। সুলু বিরক্ত হয়ে বলে আদেও কি ওরা বের হবে? এদিকে ম্যানুয়াল সারা ঘরে সুগন্ধি ধোয়া দিচ্ছে, আর জন এয়ার ফ্রেশনার স্প্রে করছে কেন পচা গন্ধ না পাওয়া যায়।
যায়। কিছুক্ষণ পরে ম্যানুয়েলকে তার জিপে করে বের হতে দেখে প্রিয়া বলে, এখন আর কোনো ভয় নেই, ওই বাসায় গিয়ে দেখো বস্তায় কি আছে। সুলু বেশ সাহস নিয়ে এগোলেও আসমা মাঝপথে এসে কাঁপাকাঁপি শুরু করে দেয়। সুলু বলে, এখন আর পেছানোর সময় নেই, তুমি গিয়ে বেল বাজানো অভিনয় করো, আমি বস্তা চেক করে আসছি। বলদ আসমা জিজ্ঞেস করে, বেল কি বাজাবো নাকি এমনি দাঁড়াবো? এমন বোকাশোকা মানুষ নিয়ে আসলে গোয়েন্দাগিরি করা চরম বোকামি। যাই হোক, সুলু বস্তার কাছে গেলে আসমা বেল বাজাতেই থাকে। ভিতরে জন তখন টাঙ্কি সরাচ্ছে। এতবার বেল শুনে বিরক্ত হয়ে দরজা এসে দেখে বাইরে আসমা দাঁড়ানো, কিন্তু সে অন্যদিকে তাকানো। তাই পেছনে জানালা দিয়ে উকি দিলে দেখে সুলু বস্তার কাছে দাঁড়িয়ে কি যেন করছে। তাড়াতাড়ি ম্যানুয়ালকে কল দিয়ে জানালে ম্যানুয়াল বিরক্ত হয়ে বলে, এদেরকে আমার বাসার উপরে গোয়েন্দাগিরি করা ছাড়া আর কোনো কাজ নেই। সুলু নিশ্চিন্তে সব বস্তা নামাতে গেলেই পেছন থেকে আর এক প্রতিবেশী তাকে এভাবে দেখে জিজ্ঞেস করে, আরে সুলু, তুমি কি করছো? ম্যানুয়াল তো বাসায় নেই। সুলু আমতা আমতা করে বলে, আসলে বস্তালা দুটো তাই নিচ্ছি, পরে ম্যানুয়ালকে বলে দিব। আন্টি তার কাজে চলে যেতেই সুলু পেছনের দেওয়ালের ছবি প্রিয়াকে পাঠিয়ে বলে, দেখে মনে হচ্ছে নতুন রং করেছে। প্রিয়া বলে, রং উঠিয়ে দেখো কি দেখা যায়। এদিকে ম্যানুয়াল জনকে বলে, আর বেশিক্ষণ এখানে থাকা যাবে না, তত দ্রুত সম্ভব বের হতে হবে। শুধু পাশে পুয়ে থাকা একটা আদলা নিয়ে দেওয়ালে ঘষতে থাকে। তখনই জন দরজা খুলে চিৎকার করে উঠলে আসমা ভয়ে লাফ দিয়ে ছিটকে পড়ে, কারণ তাদের জানা মতে বাসায় কেউই নেই। এই মহিলা আসলে পারেও বটে। জনের গলা শুনে সুলু আস্তে করে বের হয়ে এমন ভান করে যেন সে পথ ঘুরে চলে এসেছে। জন কিছু জিজ্ঞেস করতেই যাবে তার আগে আশপাশ লোকে জিজ্ঞেস করে, আরে তুমি কেমন আছো, চলো ওইদিকে ঘুরে আসি, বলেই কোনো মতে পালায়। প্রিয়াকে সে বুঝে উঠতে পারে না যে এখানে কি হচ্ছে। তখন অ্যান্থনি কল দিয়ে বলে, জানো একটা ভালো খবর আছে, ম্যানুয়েল কল দিয়েছিল, গ্রেসিকে নাকি পাওয়া গেছে। প্রিয়া অবাক হয়ে ভাবে, এটা কিভাবে সম্ভব? তাহলে ওই বাসায় আসলে কি হয়েছে? জন আর ম্যানুয়েল তাহলে কার থেকে আর কি বা লুকানোর চেষ্টা করছে? জয়া সবাইকে বলে, গ্রেসি নাকি রেজিস্ট্রার চ্যাপেলে চলে গিয়েছিল, কিছু লোক তাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিল। তখনই জন এসে গ্রেসিকে গাড়ি থেকে নামিয়ে নেয়। প্রিয়া, সুলু আর আসমা একে অপরের দিকে বোকার মতো তাকিয়ে থাকে। ম্যানুয়েল গ্রেসিকে শুয়ে দিলে সুলু আসমাকে বলে, সেদিন প্রেসার কুকারের 4 নাম্বার সিটি বাজার পরে গ্রেসি নয় বরং ম্যানুয়েলই বন্ধ করেছিল, আমরাই ম্যানুয়েলকে খামোখা সন্দেহ করছিলাম। আসমা বলে, আমি সব ঝামেলায় জড়িয়ে নিজেকে খামোখা অপমান করতে চাই না, বলেই বের হয়ে যায়। সুলু বলে, আমিও যাচ্ছি। প্রিয়া, তুমি সব ভুলে কাজে মন দাও, বলেই চলে যায়। বেচারি প্রিয়া পড়েছে মহাজালায়। একদিকে তার মন বলছে কোন একটা ভয়ানক কিছু তো এই বাসায় অবশ্যই হয়েছে, তবে প্রমাণ করার কোনো ক্লু সে এখনো পায়নি। ম্যানুয়েল বের হয়ে অ্যান্থনিদের কাছে এসে বলে, আমরা ভেবেছি এখান থেকে শিফট হয়ে গ্রামের বাসায় থাকবো, ওখানে মাকে দেখার অনেক লোক আছে, আর এখানে মাকে সামনে রাখা বেশ কষ্টকর। তখন স্টেফি এসে ম্যানুয়েলকে বলে, একটু পাশে আসো, গুরুত্বপূর্ণ কথা আছে। ম্যানুয়েল সাইডে আসলে স্টেফি বলে, আমি জানি গ্রেসি হারিয়ে যাওয়ার জন্য তুমি আমাকে দায়ী মনে করো, আমি জানিও না সেদিন কি হয়েছিল, আমি আসলেই সরি। এই সুযোগে প্রিয়া গ্রেসির ঘরে গেলে ম্যানুয়েলকে কেমন যেন অস্থির মনে হয়। প্রিয়া এসে গ্রেসিকে জিজ্ঞেস করে, আপনি কোথায় চলে গিয়েছিলেন? যেদিন ডায়না নিউজিল্যান্ডে চলে যায় সেদিন রাতে আমি আপনাকে এখানে দেখেছি। তাহলে ম্যানুয়েল কেন সবাইকে বলল যে আপনাকে পাওয়া যাচ্ছে না? আপনি কোথায় লুকিয়েছিলেন? আপনার ভুলে যাওয়ার কোনো রোগ নাই, তাই না? আপনি কি ম্যানুয়েলকে ভয় পাচ্ছেন? যা জানেন একবার বলেন, সবাই আপনাকে সাহায্য করবে। গ্রেসি কিছু বলতে গিয়েও কেন যেন বলতে পারে না, চুপচাপ প্রিয়ার দিকে তাকিয়ে থাকে। তবে তার চেহারা এটা স্পষ্ট যে সে কিছু একটা তো অবশ্যই জানে। এদিকে প্রিয়ার মেয়ে ক্যানি দোতলায় এসে জনকে ফ্রুট নিনজা খেয়াতে শুনে জিজ্ঞেস করে, আপনি কত লেভেলে আছেন? আর পাশের ওই ব্যাগে কি? এইটুকু বাচ্চার এমন প্রশ্নে জন হক চকিয়ে যায়। রয় একটা কার্টুনে কিছু নিয়ে যাওয়ার সময় কেনিকে দেখে ভয়ে দাঁড়িয়ে যায়। তখনই অ্যান্থনি এসে এত কার্টুন দেখে অবাক হয়ে বলে, ও আপনার শিফট হওয়ার জন্য গোছগাছ শুরু করেছেন? এই কথা শুনে জন আর রয় যেন হাফ ছেড়ে বাঁচে, তাই কোনো রকমে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। ম্যানুয়েল কোনো রকমে স্টেফিনের সাথে কথা শেষ করে এসেই গ্রেসির দরজায় দাঁড়িয়ে প্রিয়াকে বলে, অ্যান্থনি তোমাকে খুঁজছে। প্রিয়া বেশ ঘাবড়ে উঠে গ্রেসিকে ইশারায় বোঝায়, ভয় পাওয়ার দরকার নেই, আমরা আপনার সাথেই আছি। প্রিয়া বের হয়ে যেতে গেলেই ম্যানুয়েল বলে, তুমি গ্রেসিকে তার ভালোবাসা দেখে খুব ভালো লাগলো, আসলে মা আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রিয়া বেশ বিরক্তি নিয়ে বের হয়ে যায়। যাওয়ার সময় সিঁড়ির কাছে ম্যানুয়েল আর তার পরিবারের ছবিতে ডায়নার ছবি দেখে কি মনে করে যেন সাথে সাথে ডায়নাকে ভয়েস মেসেজ দিয়ে বলে, তোমার সাথে জরুরি কথা আছে, আমাকে কল ব্যাক করো। তখনই ম্যানুয়েল বান্দা থেকে নিচে তাকাতেই তার ফোনে মেসেজ আসে। ম্যানুয়েল ফোন বের করে দেখা যায় এটা আর কারণ নয় বড় ডায়নার ফোন। প্রিয়ার মেসেজ শুনে ম্যানুয়েল শয়তানি এক হাসি দেয়। তাহলে কি এই বাসায় যাকে মারা হয়েছে সে ডায়না? তাহলে কি ডায়না আদেও নিউজিল্যান্ডে যায়নি? রাতে সব নিস্তব্ধ হতেই ম্যানুয়েল, জন আর রয় সব ব্যাগ আর ড্রাম ট্রাকে আর জিপে রাখে। অ্যান্থনি ব্যাগ গুছাচ্ছে, সে বিজনেস ট্রিপে একদিনের জন্য যাচ্ছে। তবে প্রিয়ার এসবে মন নেই, সে চিন্তায় আছে যে ডায়না এখনো তাকে রিপ্লাই দেয়নি কেন। ধৈর্য আর ধরতে না পেরে নিজেই কল দেয়। প্রিয়ার কল দেখে ম্যানুয়েল কল কেটে দেয়। পরদিন সকাল হতেই জন গ্রেসিকে নিয়ে গাড়িতে বসালে গ্রেসি প্রচুর রেগে ম্যানুয়েলের দিকে তাকায়। ম্যানুয়েল অপরাধীর মতো মাথা নামিয়ে নেয়। প্রিয়া জানালা থেকে উকি দিয়ে দেখে ম্যানুয়েল বাসায় তালা মেরে সবার থেকে বিদায় নিয়ে চলে যায়। প্রিয়ার আজ ইন্টারভিউ, তবুও তার মন পড়ে আছে ডায়নার দিকে যে সে কেন এখনো মেসেজ দেয়নি। প্রিয়া সব ডকুমেন্ট
ডকুমেন্টস গুছিয়ে ক্যানেকে বলে আজ আমার কাজ আছে, তাই সুলমানটি তোমাকে নিতে যাবে। কিছুক্ষণ পর স্টেফির সাথে অফিসের দিকে রওনা দিলেও দাই ড্রাইভ করতে করতে ডায়নাকে কল দেয়। ম্যানুয়েল কল কেটে ফোন বন্ধ করে দেয়। এরপর কিছু জামা কাপড় আর একটা পাসপোর্ট আগুনে পুড়িয়ে দেয়। স্টেফি দেখে প্রিয়া ইন্টারভিউ বাদ দিয়ে বারবার ফোন দেখছে। কাউন্টারে ডকুমেন্টস জমা দিয়ে ওয়েটিং এরিয়ায় বসতেই প্রিয়া আর না পেরে ইন্টারন্যাশনাল কল অ্যাক্টিভ করে ডায়নাকে কল দিতেই ফোন অপারেটর মালায়ালাম ভাষায় বলে কাঙ্ক্ষিত নম্বরটি এখন বন্ধ। প্রিয়া স্টেফিনিকে বলে ডায়না এখনো নিউজিল্যান্ড যায়নি, কারণ ফোন অপারেটর মালায়ালাম ভাষায় কথা বলছে। স্টেফিনি অবাক হয়ে জিজ্ঞেস করে তা কিভাবে হয়, আমরা তো নিজ চোখে ওকে যেতে দেখলাম। প্রিয়া কিছুটা ভেবে নিশ্চিন্ত হয়ে বলে ডায়না নিউজিল্যান্ডে যায়নি। এদিকে ম্যানুয়েল ড্রাইভার সিটে বসে পাশের সিটের কারোর দিকে অজ্ঞান হওয়ার স্প্রে মারা প্র্যাকটিস করছে। প্র্যাকটিস মনমতো না হলে মুখে রুমাল চেপে আবারও প্র্যাকটিস করে। প্রিয়া তখন ডায়নার ইনস্টাগ্রামে ঢুকে দেখে ডায়নার প্রোফাইলে কাচের মধ্যে একটা মেয়ের ছবি। নিচে আরো কিছু ছবি ঘাটতে ঘাটতে মেয়েটার নাম পেতেই অদিতি নামের এই মেয়েকে সার্চ করে দেখে অদিতির ফিডে ডায়না আর তার ছবিতে ভরা, সাথে একটা ছোট মেয়ের ছবিও আছে। অর্থাৎ এরা দুইজন খুব ভালো বান্ধবী। সম্ভবত তারা এই বাচ্চা মেয়েকে অ্যাডপ্ট করেছে। এয়ারপোর্টে অদিতি এসে কাউকে না দেখে ম্যানুয়েলকে কল দিলে ম্যানুয়েল মিথ্যা বলে যে আমার গাড়ি নষ্ট, তাই আমি আসতে পারছি না, তোমাকে লোকেশন দিচ্ছি, একটা উবার নিয়ে সেখানে আসো। অদিতির মন বেশ খারাপ, আর ম্যানুয়েল শয়তানি নজরে পাশে রাখা স্প্রে দেখছে। হয়তো অদিতির সাথে ডায়নার মতোই ভয়ানক কিছু হতে চলেছে। অদিতি নামতেই ম্যানুয়েলকে দেখে খুশি হয়ে পিছনে ডায়নাকে খুঁজতে থাকে। অদিতি জিজ্ঞেস করে ডায়না কোথায়। ম্যানুয়েল বলে ডায়না বলেছে একবারে বেকারিতেই আসবে, তুমি গাড়িতে উঠো, আমরা সেখানেই যাবো। প্রিয়া তাড়াতাড়ি অদিতিকে মেসেজ দেয় আমি ডায়নার প্রতিবেশী, ডায়না কি নিউজিল্যান্ডে পৌঁছে গেছে। ম্যানুয়েল অদিতিকে বলে ডায়না তো কয়েকদিন পরে চলে যেত, এত তাড়াহুড়া করে আসার কি দরকার ছিল। অদিতি বলে কিন্তু দাদা তো মেসেজে বললো সে নাকি এখন থেকে তার মায়ের সাথেই থাকতে চায়। ম্যানুয়েল শান্তভাবে বলে এখন কেউ যদি তার মায়ের সাথে থাকতে চায় তাহলে তাতে তো রিয়াক্টিভ কি আছে, সবার পছন্দে গুরুত্ব দেওয়া উচিত। ডায়না যদি নিজে সামনাসামনি আমাকে সব বলে তাহলে আমি বিশ্বাস করব। ম্যানুয়েল বলে কিন্তু ডায়না নিজেই আমাকে সাফ সাফ জানিয়ে দিয়েছে সে কথা বলতে চায় না, আমি ওকে জোর করে তোমার সাথে কথা বলার জন্য রাজি করিয়েছি। অদিতি বলে কিন্তু বাচ্চা অ্যাডপশনের সিদ্ধান্ত তারই ছিল, আজই বাচ্চা অ্যাডপশনের দিন, আর এই জন্যই ডায়না নিউজিল্যান্ডে টিকিট কেটে রেখেছিল। ডায়না এয়ারপোর্ট পর্যন্ত আসলো, তাহলে এরপর এমন কি হলো যে সে আমার সাথে দেখা না করে কথা না বলে কিভাবে এত বড় সিদ্ধান্ত নিল। ম্যানুয়েল বলে একটু পরে তো দেখা হবে, তাই শান্ত হও, তখন তোমার যা জানার সব জানতে পারবে। তখনই রয় কল দিলে ম্যানুয়েল গাড়ি সাইড করে সাইডে এসে কথা বলতে থাকে। রয় বলে আমরা পৌঁছে গেছি, তুমি জলদি আসো, একবার এসব থামলে তবেই আমি শান্তি পাবো। ম্যানুয়েল বলে এই মেয়েটা কোনোভাবেই রাজি হচ্ছে না, ডায়নার সাথে কথা না হলে সে নাকি ফিরবে না। তখনই অদিতির কাছে প্রিয়ার মেসেজ আসলে অদিতি বলে ডায়না এখনো কেরালায়, আমি ম্যানুয়েলের সাথে ডায়নার সাথে দেখা করতে যাচ্ছি। প্রিয়া জিজ্ঞেস করে আমি কি কল দিব। অদিতির সাথে সাথেই তার নম্বর মেসেজ করে দেয়। প্রিয়া জলদি উঠে অদিতিকে কল দিয়ে জিজ্ঞেস করে তোমাকে ডায়নার সাথে দেখা হয়েছে, তুমি কি ম্যানুয়েলের সাথে আছো। অদিতি বলে হ্যাঁ, আমি ম্যানুয়েলের সাথে তাদের ফ্যামিলি বেগাইতে যাচ্ছি, ডায়না ওখানেই আসবে। প্রিয়ার মাথা ঘুরতে থাকে, সে প্রচুর ঘাবড়ে বলে ডায়না আমাদের সবার সামনেই নিউজিল্যান্ডের উদ্দেশ্যে বের হয়েছিল। অদিতি বলে হ্যাঁ, কিন্তু শেষ মুহূর্তে ম্যানুয়েল মেসেজ করে জানায় গ্রেসিকে পাওয়া গেছে, একটা ভিডিও দেয়, তাই ডায়না তার ফ্লাইট ক্যান্সেল করে বাসায় ফিরে যায়। দাঁড়াও, আমি এখনই গ্রেসির ভিডিও দিচ্ছি। এসব শুনে প্রিয়া ভয়ে কাঁপতে থাকে, তার মানে তার সন্দেহই ঠিক প্রমাণ হলো। অদিতি গ্রেসির ভিডিও পাঠায়, কিন্তু ভিডিও ডাউনলোড হওয়ার আগে ইন্টারভিউর জন্য প্রিয়াকে ডাকলে প্রিয়া দৌড়ে ইন্টারভিউ রুমে আসে, কিন্তু তার মন পড়ে আছে সেই ভিডিওতে কি আছে তা দেখার জন্য। তাই ইন্টারভিউতে বসেই ভিডিও ওপেন করে দেখে গ্রেসি ডায়নাকে বলছে ফিরে আয় মা, আর কতদিন বাসায় বাইরে থাকবি, আমি অনেক অসুস্থ। গ্রেসিকে এভাবে সুস্থ মানুষের মতো কথা বলতে শুনে প্রিয়া ভাবে তার মানে তার সন্দেহই ঠিক, গ্রেসি আসলে অ্যালজাইমারের রোগী না, বরং খুবই চালাক মহিলা। আর ম্যানুয়েলের সাথে মিলেই সে ডায়নার সাথে ভয়ানক কিছু করেছে, আর এই জন্যই ডায়না নিউজিল্যান্ডে যাওয়ার ওই রাতে প্রিয়া গ্রেসিকে দেখেছে। প্রিয়া আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে বের হয়ে গাড়িতে উঠে কাউকে কল করে ফোনে পায় না। এদিকে ম্যানুয়েল তার মামাকে জিজ্ঞেস করে আমি কি করব। রয় ফোনটা সোফায় বসা কারোর কাছে এনে ফোন এগিয়ে দিয়ে দেখা যায় আসলে এই ভয়ানক প্ল্যানের মাস্টার মাইন্ড আর কেউ না, বরং ভোলা ভালা দেখতে গ্রেসি, যাকে কেউ ভুলেও কখনো সন্দেহ করবে না। গ্রেসি বলে তুমি জানো না আমাদের কি করতে হবে। অদিতি ডায়নাকে দেখতে চায় তাই না, তাহলে ওকে সোজা ডায়নার কাছে পাঠিয়ে দাও। ভাবা যায় একজন মা হয়ে সে তার নিজের মেয়েকে কতটা নৃশংসভাবে খুন করেছে। প্রিয়া তাড়াতাড়ি অদিতিকে মেসেজ পাঠায়। ম্যানুয়েল ভয়ানক দৃষ্টিতে অদিতির দিকে তাকিয়ে গাড়িতে উঠলে তখনই অদিতির ফোনে মেসেজ আসে। অদিতি মেসেজটা উপরে দেখে প্রিয়া লিখেছে ম্যানুয়েলের সাথে যেও না, তাড়াতাড়ি পালাও। অদিতি মেসেজ পড়ে কিছু করার আগেই ম্যানুয়েল তার মুখে অজ্ঞান করার ওষুধ স্প্রে করে দেয়, সাথে সাথেই অদিতি অজ্ঞান হয়ে যায়। প্রিয়া কোনো রকমের দ্রুত গাড়ি চালিয়ে ম্যানুয়েলের বেকারিতে আসছে। বেকারের বাইরে বসে অ্যান্থনিকে কল দিয়ে সব জানিয়ে দেয়, কিন্তু অ্যান্থনি বলে আগে চিন্তা ছিল গ্রেসিকে নিয়ে, এখন আবার আরেকটা, এসব বাদ দিয়ে বাসায় ক্যানের কাছে যাও। প্রিয়া মন খারাপ করে কল কেটে বেশ সাহস নিয়ে বেকারিতে আসে, কিন্তু অনেকক্ষণ অপেক্ষার পরও কাউকে পায় না। দিন গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে,
অলরেডি নম্বর এখনো বন্ধ। তাই প্রিয়া উঠে বিল দিতে গেলেই হঠাৎ তার নজর পড়ে নতুন শোরুম ওপেনে লিফলেটে। প্রিয়া কিছুটা আন্দাজ করে আর সময় নষ্ট না করে গায়ে নিয়ে নতুন লোকেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। লোকেশনে পৌঁছে দেখি বেকারিটা এখনো আন্ডার কনস্ট্রাকশনে আছে। আশেপাশে সব অন্ধকার। প্রিয়া সব আলো নিভিয়ে চুপ করে বসে থাকে। তখনই জেসা তাকে কল দিয়ে বলে, তুমি যে স্যাম্পল দিয়েছো তার টেস্ট করে ভয়ানক তথ্য পেয়েছি। অ্যাসিড দিয়ে কোনো মানব শরীরের হাড় গড়ানো হয়েছে। আসলে আজ সকালে ম্যানুয়েল বাসা ছেড়ে চলে যেতেই প্রিয়া বাসার পেছনের পাইপের কাছে এসে দেওয়াল খুঁড়ে লাল রক্তের মতো দেখে। তাই স্যাম্পল কালেক্ট করে ইন্টারভিউতে আসার আগে জেসনাকে স্যাম্পল দিয়ে আসে। জেসনা ফোনে বলে, তুমি এসব থেকে দূরে থাকো আর তাড়াতাড়ি পুলিশকে কল দাও। প্রিয়া পুলিশকে কল দিয়ে লোকেশন বলে গাড়ি থেকে বের হয়ে ধীরে ধীরে বেকারের দিকে এগোতে থাকে। দরজার কাছে এসে উকি দিয়ে ভেতরে দেখার চেষ্টা করেও কিছুই দেখতে পায় না। দরজা বন্ধ দেখে পেছনে এক গলির মতো জায়গায় ঢুকে একটু হাঁটতেই দেখে উপরে একটা অ্যাডজাস্টার লাগানো, নিচে বড় টেবিল আর টুল আছে। প্রিয়া ধীরে ধীরে টুল নিয়ে টেবিলে উঠে অ্যাডজাস্টার ফ্যানের ফাঁকা থেকে উকি দিলে দেখে অদিতিকে রুমের মাঝে টেবিলে শোয়ানো, পাশেই জন আর ম্যানুয়েল দাঁড়ানো। না জানে এরা অদিতির সাথে কি করার প্ল্যান করছে। প্রিয়া তাড়াহুড়ায় নামতে গেলে জোরে শব্দ হয়। ম্যানুয়েল আর জন বেশ ভরকে গেলে ম্যানুয়েল জনকে বলে, তাড়াতাড়ি ওকে লুকাও, আমি দেখছি। ম্যানুয়েল আর জন যেন অদিতিকে না মারতে পারে তাই একটা বড় আদলা নিয়ে কাঁচ মেরে ভাঙে। সাথে সাথে ম্যানুয়েল দৌড়ে এসে বাইরে প্রিয়াকে দেখে প্রচুর রেগে বের হতে গেলেই প্রিয়া দৌড়ে তার গাড়িতে ওঠে। প্রিয়া গাড়ি স্টার্ট দিতেই যাবে তখনই ম্যানুয়েল গাড়ির উপরে ওঠে, ভারী রড দিয়ে বাড়ি দিয়ে কাঁচ ভাঙতে থাকে। প্রিয়া তবুও সাহস উঠিয়ে গাড়ি স্টার্ট দিয়ে সোজা গাড়ি চালিয়ে বেকারি গ্লাস ভাঙে, স্টোরেজের দেয়ালও ভেঙে ফেলে। সাথে সাথে ম্যানুয়েল আর জন ছিটকে পড়ে বেহুশ হয়ে যায়। জনের উপরে ভারী কংক্রিট পড়ায় সে কোনোভাবে উঠতে পারে না। প্রিয়া হুন্নে হয়ে অদিতিকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও অদিতিকে না পেয়ে অসহায়ের মতো কান্না করতে থাকে। অদিতির চোখে হঠাৎ আলো ঝলকানি লাগতেই তার হুঁশ ফিরে আসে। অদিতি দেখে তাকে একটা ফ্রিজের মধ্যে আটকে রাখা, তাই জোরে জোরে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু প্রিয়া কিছুই শুনতে পায় না। প্রিয়া সেই শব্দ না পেলেও কার্টুনের উপরে রাখা মেয়েদের ওড়না দেখে, তাই জলদি এসে সব কার্টুন সরিয়ে ফ্রিজের মধ্যে থেকে অদিতিকে টেনে বের করে। তখনই ম্যানুয়েলের ফোনে একটা কল আসে। রিংটোন শুনে ম্যানুয়েলের হুঁশ ফিরলে সে উঠে বসে। প্রিয়া তাড়াতাড়ি কল রিসিভ করলে গ্রেসি বলে, ওখানে কি অবস্থা, সব ঠিক আছে তো? প্রিয়া বলে, আমি সব সামনে নিয়েছি, আপনার প্ল্যান খুব সুন্দর করে নষ্ট করেছি। মেয়ে মানুষের গলা শুনে গ্রেসি অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কে? প্রিয়া বলে, আমি প্রিয়া, চিনতে পারছেন তো? যদি ভুলে গিয়েও থাকেন সমস্যা নেই, ম্যানুয়েল আপনাকে মনে করিয়ে দিবে। পরের দিন সকালেই পুলিশ ম্যানুয়েল, জন, রনি আর গ্রেসিকে নিয়ে তাদের বাসায় আসে। গ্রেসি মনে পড়ে সেই রাতের কথা, যেদিন সে ডায়নাকে খুন করার মাস্টার প্ল্যান বানায়। গ্রেসি জন, রয় আর ম্যানুয়েলকে রেখে বলে, এখন আমরা শুধু জানি যে ডায়না সিঙ্গেল মাদার হয়ে তার ওই বান্ধবীর সাথে থাকার সিদ্ধান্ত নিয়েছে। এসব আমাদের পরিবারের জন্য কলঙ্ক। সবাই জানলে এটাই বলবে যে আমার মেয়ে নিজের বদনাম লুকাতে বাচ্চা অ্যাডপে নাটক করছে। এই বংশের আদি মর্যাদা আমি কোনোভাবেই নষ্ট হতে দিব না। এলাকার সবাই যেন ওকে আসতে আর যেতে দেখে সেটা নিশ্চিত করতে হবে। একবার পুরো এলাকাবাসী সাক্ষ্য হয়ে গেলে পুলিশকে সামলানো সহজ হবে। ম্যানুয়েল মায়ের ভালোবাসায় অন্ধ হয়ে বলে, তুমি কি চাও একবার বলো, আমি তাই করব। পরের দিনে গ্রেসি ম্যানুয়েলকে বলে, যাও নিম গাছটা কেটে দাও। প্রিয়া সন্দেহ চোখে ম্যানুয়েলকে দেখতে থাকে। সেদিন আসলে 4 নম্বর হুইসেল হওয়ার পরে গ্রেসি প্রেসার কুকার বন্ধ করেছিল, তার মানে প্রিয়ার অনুমানে ঠিক ছিল। এর পরের দিন ম্যানুয়েল যখন পুরো ঘর অগোছালো করে আয়রন জামার উপর রেখে যায় তখন গ্রেসিও সেখানেই ছিল। ম্যানুয়েল বের হওয়ার আগেই গ্রেসি স্টোর রুমে গিয়ে লুকিয়ে পড়ে। এরপর ম্যানুয়েল স্টেফিনিকে গ্রেসি দেখাশোনা রেখে বের হওয়ার আগে একটা প্যাকেটে অজ্ঞান হওয়ার ওষুধ পেঁচিয়ে রাখে। এরপর ম্যানুয়েল যখন স্টেফিকে কল দিয়ে বলে, তুমি একটু মায়ের থেকে দূরে সরে যাও, স্টেফি সাইডে যেতেই গ্রেসি সুযোগ বুঝে কাগজ থেকে ওষুধ বের করে স্টেফি জুসে ঢেলে দেয়। ঠিক 12:15 বাজতেই স্টেফিনি অজ্ঞান হয়ে যায় আর গ্রেসি দরজা দিয়ে সেই নিম গাছের পথ অনুসরণ করে বের হয়ে যায়। ম্যানুয়েল রয়কে বলে, আমি আশেপাশের সবার বাসার ছাদ থেকে ভালো করে লক্ষ্য করে সব অ্যাঙ্গেল থেকে ছবি তুলে দেখেছি। অ্যান্থনি বাসা থেকে আমাদের বাসার পিছনে কিছু দেখা যাবে না। ম্যানুয়েল বলে, আমি খোঁজ দিয়ে দেখেছি থমাস আর তার স্ত্রী আর বাকিরা চার্চে যাবে আর 2টার আগে আসবে না, আর ওই সময় অ্যান্থনির স্ত্রী বাসায় একা থাকবে, তাই মঙ্গলবার প্ল্যান এক্সিকিউট করার পারফেক্ট সময়। অর্থাৎ এইসব অ্যানালাইসিস করার জন্যই ম্যানুয়েল সেদিন সবার ছাদে উঠে চেক করছিল। গ্রেসি সবার থেকে লুকিয়ে বাসার পিছনে রাস্তা দিয়ে সোজা এসে রয়ের গায়ে ব্যাসেটে লুকায়। এরপর ডায়নাকে নিউজিল্যান্ড যাওয়া থেকে আটকানোর জন্য সে ফিরে এসেছে, কিন্তু অনেক অসুস্থ হওয়ার ভান করে ভিডিও করে পাঠায়। মাকে এই অবস্থায় দেখে ডায়না ছুটে আসে, কিন্তু বাসায় এসে মাকে সুস্থ দেখে অবাক হয়ে যায়। সে কিছু বুঝে ওঠার আগে রয় তার মুখ চেপে ধরে আর ম্যানুয়েল তার ফোন নিয়ে নেয়। গ্রেসি মুখ অপর পাশে ঘুরিয়ে তাকায়। ঠিক তখনই প্রিয়া গ্রেসিকে জানালায় দাঁড়ানো দেখে ভয় পেয়ে অ্যান্থনিকে ডাকে। সাথে সাথে ওই বাসার আলো বন্ধ হয়ে যায়। ম্যানুয়েল ডায়নার জিনিস পড়ানোর সময় একটা ছোট পুতুল বের করে। আসলে এই পুতুলটা সে ছোটবেলায় ডায়নার থেকে ছিনিয়ে নিয়েছিল। অর্থাৎ ছোটবেলা থেকেই ম্যানুয়েল ডায়নাকে সহ্য করতে পারে না। এভাবেই এই নিষ্ঠুর পরিবার ডায়নাকে নির্মম ভাবে খুন করে। পুলিশ ক্রাইম স্পটে সব আসামিকে নিয়ে এসে
বসে ক্রাইম কিভাবে করেছে তার বয়ান নেয় আর সকল প্রমাণ সংগ্রহ করে নিকৃষ্ট এই মানুষদেরকে নিয়ে যায়। প্রিয়ার মনে হয় ডায়না তার দিকে তাকিয়ে হাসছে, শুধুমাত্র তার জন্যই ডায়না ন্যায় পেল। সকল প্রতিবেশী অবাক হয়ে বাসাটার দিকে তাকিয়ে থাকে, তাদের পাশেই এত কিছু হয়ে গেল অথচ কেউ টেরি পায়নি। অ্যান্থনি আজ গর্বের সাথে তার স্ত্রীর দিকে তাকায়। প্রিয়া ক্যানিকে আদর করে দেয়। ফাইনালি তাদের জীবনে সব স্বাভাবিক হয়ে গেছে। গল্প চলে আসে একদম প্রথমের দিকে। ম্যানুয়েল, গ্রেসি, জন আর রয় তাদের এই বাসায় আসার পথে গাড়ি প্রিয়ার বান্ধবী জেসনার অফিসের সামনে দাঁড় করিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছে। জন বলে, শেষ একবার ভেবে দেখো, একবার এই প্ল্যানিং এ কাজ করা শুরু করলে আমরা কিন্তু আর পেছনে ফিরতে পারবো না। রয় বলে, না না, আমি মিছু ঘটবো না। ম্যানুয়েল আর গ্রেসি চুপ থাকলে জন বলে, ঠিক আছে, সবাই যখন রাজি আর যেভাবেই হোক আমাদের এটা নিশ্চিত করতে হবে যে আশেপাশের প্রতিবেশী যেন কোনো ঝামেলা করতে না পারে। এছাড়া আমাদের প্ল্যান তো ফুল প্রুফ। গ্রেসি ডায়নার প্রতি প্রচুর ঘৃণা নিয়ে বলে, ওই ডাইনিকে আমার অ্যালজাইমার রোগের কথা বললে সে জীবনেও আসবে না, তাই ওকে আমার মৃত্যুর খবর বলতে হবে। ম্যানুয়েল বলে, অ্যালজাইমারের বাহানায় আমাদের এই প্ল্যানকে ফুল প্রুফ করার একমাত্র রাস্তা। জন, চলো, আজ থেকেই প্ল্যানিং শুরু হবে। জন ভুলে গাড়ি ব্যাগ গেড়ে দিলে গাড়ি গিয়ে প্রিয়ার গাড়িতে বাড়ি খায়, ফলে বাম্পার আর হেডলাইন ভেঙে যায় আর গাড়িতে অ্যালার্ম বেজে ওঠে। ম্যানুয়েল জনকে যেতে বললে জনও এসবে তোয়াক্কা না করে চলে যায়। প্রিয়া জেসার সাথে দৌড়ে আসে দেখে তার গাড়িতে বড় একটা দাগ পড়ে গেছে। রেগে আশেপাশে তাকালে কাউকেই দেখে না, কিন্তু হঠাৎ কেমন যেন রহস্যময়ী ভাবে তাকায়। তাহলে কি এই গাড়ির বদলানেতেই প্রিয়া এই পরিবারের পিছনে উঠে পড়ে লেগেছিল, নাকি এটা নেহাত কোনো কাকতালীয় ঘটনা? এখানে কি হয়েছে যারা তা বোঝেননি তাদের সুবিধার্থে সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছে। আসলে এই পরিবার থেকে ডায়না কখনোই ভালোবাসা পায়নি, তা ম্যানুয়েলের পুতুল কেড়ে নেওয়ার দৃশ্য দেখেই বোঝা যায়। ম্যানুয়েল তার মাকে অন্ধের মতো ভালোবাসে, তাই মা যা বলে সে তাই করে। আর ডায়না যখন এই বিষাক্ত পরিবারকে ছেড়ে নিউজিল্যান্ডে গিয়ে বাচ্চা অ্যাডপ্ট করে সিঙ্গেল মাদার হয়ে তার বান্ধবী অদিতির সাথে থাকার সিদ্ধান্ত নেয়, তখন এদের কারো সেটা সহ্য হয় না, বিশেষ করে গ্রেসি। তাই সে ডায়নাকে শেষ করার প্ল্যান বানায়। প্রথমে তারা অ্যালজাইমারের মানে গ্রেসি ভুলে যাওয়ার রোগের নাটক সাজায়, আর দুইবার তারা মিসিং এর খবর এমন ভাবে ছড়ায় যেন আশেপাশের সবাই বিশ্বাস করে যে সে আসলে অসুস্থ। আর দিন দিন তার অবস্থা আরো বাজে হচ্ছে। এসব করে তারা ডায়নাকে বিশ্বাস করায় যে গ্রেসি আসলে অনেক অসুস্থ আর তাকে আসতে বাধ্য করে। ডায়না আশেপাশের কাউকে বা পুলিশকে জিজ্ঞেস করে যেন কোনো সমস্যা না হয়, তাই নাটকটা এমন ভাবে সাজায় যেন সবার নজর তাদের উপরই থাকে। এরপর ডায়না আসলে তারা বাকিদেরকে বিশ্বাস করায় যে ডায়না নিউজিল্যান্ডে চলে গেছে, আর রাতে গ্রেসি ভিডিও দেখিয়ে তাকে ফ্লাইট ক্যান্সেল করে বাসায় আসতে বাধ্য করে। এরপর ডায়নার ফোন থেকে অদিতিকে এমনভাবে মেসেজ করে যেন অদিতি বিশ্বাস করে ডায়না কেরালায় তার মায়ের কাছে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, আর কেরালার এলাকাবাসী জানে ডায়না নিউজিল্যান্ডে চলে গেছে। এরপর ডায়নার লাশ অ্যাসিডে পুড়িয়ে কোমর থেকে ফ্লাশ করে সেপটিক ট্যাঙ্কিতে পাঠানোর কাজ শুরু করে যেন কোনো প্রমাণ না থাকে। কাজ শেষ হতেই তারাও এই বাসা ছেড়ে চলে যাবে। ব্যাস, সব সমস্যা সমাধান, কেউ কিছু সন্দেহ করবে না। কিন্তু দুনিয়ার কোনো প্ল্যান কি আসলেই ফুল প্রুফ হওয়া সম্ভব? প্রিয়ার গোয়েন্দাগিরির জন্যই তাদেরকে ধরা খেতে হয়। তারা তো অদিতির সাথেও একই কাজ করত। যদি প্রিয়া তার ইনস্টিংক্ট ফলো করে ও নতুন বেকারিতে না বোঝাতো। এভাবেই সকলের কর্মফল সকলকে পেতেই হবে, কারণ পাপ বাপ কেউ ছাড়ে না। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরব নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিয়ার গল্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।